আমরা যেটা আজকের আলোচনায় রাখবো সেটা হচ্ছে রামায়ণ। এই রামায়ণ এত কেন পপুলার? যখন বাল্মীকি লিখলেন তখন সেটা হচ্ছে নরোত্তম, মানে নরশ্রেষ্ঠ তিনি, মানবিক রূপ থেকে তিনি লিখলেন। যখন তুলসীদাস লিখলেন তখন সেটা হলো ভক্তির প্রাবল্যে। রামায়ণকে মানুষ শুধুমাত্র কোনো ধর্মীয় গ্রন্থ হিসাবে দেখে না, তার ভেতরের যে মানবিক আবেদন এবং আদিবাসী যাদের আমরা বলি, পরিবেশের কথা যদি বলো, বাল্মীকির অসাধারণ লেখনীতে সমস্ত কিছু তার মধ্যে রয়েছে। থাইল্যান্ডের যে রামায়ণের ভার্সন আছে রামাকিয়ান, এই রামাকিয়ান আর রামায়ণ এই দুটোর মধ্যে কতটা চেঞ্জেস আছে? তো ইন্দোনেশিয়ার রামায়ণে সেরকম জায়গা তো রয়েছে, কিন্তু ওদের একটি বিশেষ নাচ আছে, সেটাকে বলে কেচাক নৃত্য, কেচাক। তো সেখানে কোনো মিউজিকের ব্যবহার হয় না, সেখানে হনুমান সেনা চাক 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 করে মুখ দিয়ে আওয়াজ করে এবং সীতা অপহরণ বা ওইগুলো সেখানে দেখানো হয় আর কি, যে কীভাবে রক্ষা করছে। হনুমানজির কথা যদি বলতে হয়, স্বামী বিবেকানন্দ যখন বলে গেলেন দেশ যখন পরাধীন, তখন স্বামীজি কি বললেন ঘরে ঘরে রঘুবীরের পূজা কর। হনুমানজি আমাদের ভারতবর্ষে বীরত্বের একদম মাপকাঠি। যতদিন গিরি পর্বত থাকবে, যতদিন নদী বহমান থাকবে, ততদিন রামায়ণ কথা থাকবে। অনিতাদি, ইউটিএসে আবারও স্বাগত। নমস্কার। কেমন আছেন? ভালো আছি, তোমরা সব কেমন আছো? খুবই ভালো। লাস্ট টাইম আমরা আগের বছর দেখা করেছিলাম, যদিও এই বছর পডকাস্টটা এসছে, আর সেই পডকাস্টের রেসপন্স তো মারাত্মক, খুবই ভালো প্রভুর কৃপাতে। আগের বার আমরা জগন্নাথ দেব, পুরীর মন্দির, এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, যদিও এখন যখন আমরা শুট করছি এই মরশুমটাই, এই পুরো সময়টাই জগন্নাথ দেবের স্নানযাত্রা, রথযাত্রা সব সময়। বাট এবার আমরা যেটা আজকের আলোচনায় রাখবো সেটা হচ্ছে রামায়ণ। আমি জাস্ট জিজ্ঞেস করছি যে এই রামায়ণ এত কেন পপুলার? রামায়ণ এত কেন পপুলার? রামায়ণ মহাভারত দুটোই ভারতবর্ষের যে দুটো মহাকাব্য যদি বলো, ভারতবর্ষের এই মহাকাব্যগুলো শুধুমাত্র কোনো ধর্মের গল্প বলেনি। তুমি যদি আজও ভাবো, এই বর্তমান পরিস্থিতিতেও ভাবো, আজও আমাদের সমাজের চারদিকে তাকালে কিছু কিছু ঘটনা ঘটছে বা ঘটে, যেগুলোর সঙ্গে তুমি কিন্তু আমাদের এই পৌরাণিক মহাকাব্যগুলোর সাথে তুমি মিল পাবে। এবার রামায়ণের ক্ষেত্রে কি হয়েছে? রামায়ণের ক্ষেত্রে যেটা দেখা গেছে, প্রথম আমাদের বুঝতে হবে যে যুগগুলো কিন্তু আলাদা। রামায়ণের যুগ আলাদা, মহাভারতের যুগ আলাদা, আমরা এখন বসে আছি একটা আলাদা যুগে, তারও আগে ছিল বেদের যুগ। তো যুগের অনুসারী কিছু সাহিত্য বা এমন কিছু রচনা হয়ে যায় যেটা তোমার সমাজ ব্যবস্থাকে তুলে ধরে। তার ফলে রামায়ণের মধ্যে সেই যুগকে যদি তুমি জানতে চাও, সেই যুগের সমস্ত বর্ণনা রয়েছে। দ্বিতীয়ত, রামায়ণের যে প্রধান চরিত্র, যাকে কেন্দ্র করে রামায়ণ তো রামের অয়ন। অয়ন মানে তোমার যাত্রা, আমরা যে উত্তরায়ণ দক্ষিণায়ন বলি, সেটি হচ্ছে রামের অয়ন। তো এই রামায়ণের মধ্যে দিয়ে তার যে জীবনের যাত্রা, সেই জীবনযাত্রার মধ্যে রাজপুত্রের রাজযোগ যেরাম রয়েছে, তেমনি গৃহী মানুষ যেভাবে থাকে, যখন বনবাসে গেলেন তখন সেই যোগ রইল, তেমনি আবার একটা মানুষ যে রাজার পুত্র হয়েও সব ত্যাগ করলেন, ত্যাগের এত বড় আদর্শ রইল, আবার বীরত্বও রইল। এই সব কিছু যদি মিলিয়ে তুমি বলো, রামায়ণের একটা আবেদন আলাদা। যখন বাল্মীকি লিখলেন তখন সেটা হচ্ছে নরোত্তম, মানে নরশ্রেষ্ঠ তিনি, মানবিক রূপ থেকে তিনি লিখলেন। যখন তুলসীদাস লিখলেন তখন সেটা হলো ভক্তির প্রাবল্যে। কৃত্তিবাস যখন লিখছেন তখন সেটা লিখছেন সমাজের প্রেক্ষিতে, আমাদের সামাজিক
ঘটনাকে যেন অনেক বেশি আন্তরিক মনে হচ্ছে। তো এই সব কিছু মিলিয়ে প্রত্যেকটা গল্প একজন খুব বাধ্য সন্তান, রামের মতন সন্তান কোথায়, পিতার জন্য যে সব কিছু ত্যাগ করে যেতে পারে, সেরাম মানুষ আজকের দিনে কোথায় আছে? ডেফিনেটলি আছে, সেই জন্যই তো তাদের প্রবাহমানতা। কিন্তু তিনি আদর্শ সন্তান। এবার তিনি যখন গুরুগৃহে গেছেন, সেখানেও তিনি আদর্শ শিষ্য। আবার যখন ভাইদের সাথে রয়েছেন, আদর্শ ভ্রাতারূপে রয়েছেন। তার সবথেকে পরিচয় হচ্ছেন রাজারূপে, আদর্শ রাজারূপে। সেখানে তিনি রাজ কর্তব্য পালনের জন্য নিজের জীবনের অনেক কিছু স্যাক্রিফাইস করেছেন। এবং স্ত্রীর প্রতিও যদি বলো, ভারতবর্ষের বাইরে যখন আমরা দেখি রামায়ণের প্রভাবে, রামায়ণকে বা রামকে তারা এইভাবে দেখেন যে স্ত্রীকে রক্ষা করার জন্য একজন মানুষ যিনি যুদ্ধ করেছিলেন। আমরা যখন এই যে 7 ফেরা নিচ্ছি, তখন আমরা কিছু শপথ নিই। খুব দুঃখজনকভাবে আজকের দিনে আমরা বিবাহতে যে মন্ত্রগুলো পাঠ হয়, আমরা বোধহয় কেউ শুনিই না, কারণ আমরা সেগুলোর থেকে মনটাকে আমাদের ফটো তোলা থেকে শুরু করে সব কিছুর মধ্যে এত রাখি, আমরা জানতেই যে বলে সেও হয়তো জানে না, যে শোনে সেও হয়তো শোনে না যে কি নিচ্ছি শপথ। তুমি আমার সাথে একজনের জীবনকে যখন জড়ানো হচ্ছে, তখন একসাথে চলা, তো তখন তা তুমি একা চলছো না, বা আমি একা চলছি না, বা সে একা চলছে না। কিন্তু রামচন্দ্র যখন তার স্ত্রীকে গ্রহণ করেছিলেন, তিনি কিন্তু রক্ষা করার যে শপথ নিয়েছিলেন, তিনি সেটা করেছিলেন। এবং সেই জন্য রামায়ণকে মানুষ শুধুমাত্র কোনো ধর্মীয় গ্রন্থ হিসাবে দেখে না, তার ভেতরের যে মানবিক আবেদন, এবং আরেকটি বিরাট অবদান হচ্ছে রামায়ণের, অন্তজ মানুষ যাদের আমরা বলি, আদিবাসী যাদের আমরা বলি, পরিবেশের কথা যদি বলো, বাল্মীকির অসাধারণ লেখনীতে সমস্ত কিছু তার মধ্যে রয়েছে। সেই জন্য এটি কালজয়ী। সেই শ্লোকটা যদি তুমি মনে করো, যে যখন বাল্মীকি মুনি লিখছেন, যতদিন গিরি পর্বত থাকবে, যতদিন নদী বহমান থাকবে, ততদিন রামায়ণ কথা থাকবে। এইখানেই এর বিশেষত্ব। রামায়ণে যে বনবাসের অংশটা, এটাকে এত শক্তিশালী মানা হয় কেন? রামায়ণের বনবাসের কথা যদি বলা হয়, রামায়ণের প্রথম যেটা তোমাকে বললাম, ধরো কালকে আমি রাজা হব, আমার সমস্ত আয়োজন পরিপূর্ণ, সেখানে আমার সৎ মায়ের জন্য বা যে কোনো কারণেই হোক, যে ঘটনা ঘটেছিল, সেখানে তাকে বলা হলো যে তুমি রাজা তো হবেই না, বরঞ্চ তোমাকে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে। তো এই যে সব ত্যাগ করে পিতার আদেশে চলে যাওয়া, এটার একটা বিরাট গুরুত্ব। এবং তারপর যেটা হলো, সেই 14টা বছর বনবাসে তিনি এমন কিছু মানুষের সাথে সঙ্গ করলেন, তিনি এমনভাবে ভারতকে পরিক্রমা করলেন। বনবাস তার কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে হয়নি, তিনি বিভিন্ন জায়গায় থেকেছেন। সেখানে গুহক চণ্ডালের মতন মানুষের সাথেও মিশেছেন, সেখানে তিনি বিভিন্ন ঋষিদেরকে রাক্ষসদের থেকে মুক্ত করেছেন। তাহলে রামচন্দ্র যখন বনবাসে যাচ্ছেন, তিনি কিন্তু ইচ্ছে করলেই, যেহেতু তিনি অযোধ্যাপতি দশরথের পুত্র ছিলেন, তিনি অনায়াসে ভেতরের রাজপথ বেছে নিতে পারতেন। কিন্তু তিনি রাজপথকে বেছে নেননি। তিনি ভারতকে জানার জন্য, আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, ভারতবর্ষকে অনুভব করার জন্য, এবং একজন যদি রাজাও যদি হয়, সে তো তার সমস্ত প্রজাদেরকে দেখবে, তিনি সেই বনপথ বেছে নিলেন প্রকৃতির মধ্যে থাকার জন্য। একটি শ্লোক আছে বাল্মীকি রামায়ণে, যেখানে তিনি সীতাকে বলছেন যে রাজপ্রাসাদের থেকেও যেন এই যে চন্দ্রাতপ, এই যে গাছেরা, বড় বড় গাছেরা যখন ছায়া দেয়, আর তার মাঝখানে যখন আকাশ দেখা যায়, সেটি একটি ভারী সুন্দর জিনিস। যে এই চন্দ্রাতপের নিচে গাছের ছায়ায়, এ যেন আমার কাছে একটি বড় শান্তির জায়গা। প্রকৃতির কাছে, প্রকৃতির সঙ্গে অনুষঙ্গ হয়ে প্রকৃতি প্রেমের একটা বিরাট পর্যায় এই বনবাসে রয়েছে। এছাড়া এই যে মানুষের সাথে মেশা, এবং ধরো প্রচুর ঋষিদের কাছে গেছিলেন, তো তারা যেখানে যেখানে যেতেন, আমরা রামায়ণ পড়লে বহু প্রাচীন ঋষিমুনির কথা পাই। এবং আরেকটি মূল লক্ষ্য ছিল, যখন তিনি বনবাসে গেলেন, তিনি দেখলেন যে রাক্ষস সম্প্রদায় বলে যাদেরকে বলা হচ্ছে,
তাদের আক্রমণে ভারতবর্ষের এই যে ঋষিদের যে ধ্যান চর্চা বলো, যে যোগ সাধনা বলো, তা বারবার ব্যাহত হচ্ছে। তিনি কিন্তু এই বনবাস পর্বে তিনি অনেক রাক্ষসবধও করেছিলেন, যে তাকে, এবং সেই জন্য তার মূল লক্ষ্য ছিল যে এটাকে কিভাবে এর থেকে পরিত্রাণ পাওয়া যায়। তো তাদেরকে তিনি সহায়তা করেছেন। এবং যখন আমরা সীতার সাথে যদি প্রেমের সম্বন্ধ বলো, সেই সম্বন্ধের জায়গাটাতে কিন্তু শ্রীরামের বনবাসকালীন একটি ভারী মানে সুন্দর সম্পর্ক। তো এই সব কিছু মিলিয়ে এটা একটা প্রধান জায়গা। আর একটা প্রধান কারণ হচ্ছে এই বনবাসকালেই সীতার অপহরণ। রামায়ণের মূল গল্পের বনবাসের যে পর্বটা, তাতে তিনি সাধনা করেছেন, তিনি ঋষিদের যোগ্য সম্মান দিয়েছেন। শুধু তিনি নন, রাম লক্ষ্মণ সীতা তিনজনেই যথাযোগ্যভাবে মানুষকে যতটা সম্মান দিয়েছেন। তারা বড় বড় ঋষি পত্নীদের কাছে গেছেন, অনেক কিছু তারা শিখেওছেন। এমন নয় যে আমি রাজার পুত্র বা আমি রাজকন্যা বা রাজবধূ বলে তারা কিন্তু অহংকার নিয়ে কোথাও যায়নি। তারা সম্মান নিয়ে গেছিলেন, শ্রদ্ধা নিয়ে গেছিলেন, শ্রদ্ধার শক্তিতে তারা অনেক কিছু শিখেছিলেন। তো এই করতে করতে যখন জীবনটি তাদের একটা, ডেফিনেটলি মানুষ তো একটা যে আচ্ছা এতগুলো বছর তো পার হয়ে গেল, এইবার আর শেষের বছরটা তখন ছিল। তো তখনই সেই ঘটনা ঘটে, সীতার অপহরণ হয়, এবং তার ফলেই কিন্তু এই পরবর্তী কাণ্ড লঙ্কা যুদ্ধ হয়। তো সেই জন্য সব কিছু মিলিয়ে এই বনবাস পর্ব একটি গুরুত্বপূর্ণ পর্ব। আচ্ছা, আমরা রামায়ণের বিভিন্ন ভার্সন দেখি, তো হঠাৎ করে বিভিন্ন ভার্সনে বিভিন্ন রামায়ণের এক একটা চ্যাপ্টারের কথা ওঠে। কোথাও বলা হয় বাল্মীকির রামায়ণে এই পোর্শনটা ছিল না, তুলসীদাসের রামায়ণে এই পোর্শনটা আছে। তো এই চেঞ্জেসগুলো কেন হয়েছে? এগুলো খুব স্বাভাবিক, এগুলোকে আমি অস্বাভাবিক বলে মনে করি না। এই কারণে, যুগ যখন পরিবর্তন হয়ে যায়, তো যুগের সঙ্গে সঙ্গে যুগোপযোগী কিছু ঘটনা এগুলোর মধ্যে প্রবেশ করে। এবার ধরো, আমি তোমাকে বলছি, একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে সুবিধে হবে। বেশ কিছুদিন আগে, বোধহয় বছর দুয়েক আগে, হঠাৎ বিভিন্ন জায়গাতে পোস্ট আসতে শুরু করলো যে স্বামী বিবেকানন্দ ইডেনে ক্রিকেট খেলেছেন, এবং একদম তার ছবি টবি দিয়ে যে স্বামীজি ইডেনে ক্রিকেট খেলছেন, এই রকম প্রচুর ঘটনা এলো। তারপর বেলুড় মঠে আমি একদিন জানতে চাইলাম, মানে মঠের সন্ন্যাসীদের কাছে, যে মহারাজ, যতদূর আমরা যেটুকুনি পড়াশোনা করেছি বা স্বামীজির জীবনে আপনাদের কোনো গ্রন্থে কিন্তু এই ঘটনা নেই, তাহলে এই ঘটনাটি এলো কোত্থেকে? তখন জানা গেল যে বিদেশে একজন এটি করেছিলেন, এবং এআই এর সাহায্যে ওই ব্যাটসম্যান, অন্য একজন ব্যাটসম্যান, তার সাথে স্বামীজির মুখটি দিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে, এবং তার সম্বন্ধে পেপারে, নিউজ পেপারে অবধি লেখা হয়েছে যে তিনি এত রান করেছেন, তিনি এইরকম ক্রিকেট খেলতেন। এবার বলো, স্বামী বিবেকানন্দের প্রস্থান হয়েছে এই ভারতভূমি থেকে কত বছর হলো? এই তো 150 বছর কি এইরকম জন্মতিথি আমরা কিছুদিন আগেই স্বামীজির পালন করলাম। তাহলে যদি 150 বছরের মধ্যে রামকৃষ্ণ মঠ মিশন সহ সমস্ত অর্গানাইজেশন এত স্ট্রং থাকা সত্ত্বেও যদি তার মতো মহামানবের জীবনে এরম একটা ঘটনা পরিবর্তন হয়ে যেতে পারে, তাহলে সেই আজ থেকে 1000 বছর আগে লেখা বাল্মীকির রামায়ণ পরবর্তীকালে 500 বছর আগে যখন তুলসীদাস আবার লিখছেন, তখন তো ঘটনার অনেক পরিবর্তন হয়ে গেছে। তুমি সত্য মিথ্যা যাচাইটা করার মতন জায়গাটাও তো থাকছে না। এবার ধরো, যখন কৃত্তিবাসী রামায়ণে আসছে, তখন শ্রীরামচন্দ্র যা খাচ্ছেন, যে খাবার খাচ্ছেন বা তাদের যে সমস্ত লৌকিক কথাবার্তা হচ্ছে, একেবারে বাঙালির প্রভাব। হ্যাঁ, তাহলে কি হলো? তার মানে কি তিনি অযোধ্যাতে ওই খাবারই খেতেন? এবার সেটা তো বলা যাবে না, কারণ দেশ কাল পাত্র ভেদে তোমার সব কিছু চেঞ্জ হয়। এগুলোকে বলা হয় প্রক্ষিপ্ত। আবার ধরো, ভাষার দিক দিয়ে যদি বিচার করা হয়, বহু ভাষা বিশেষজ্ঞ তারা বলেছেন যে প্রথম ভাগ এবং থেকে ষষ্ঠ ভাগ অবধি, 7 কাণ্ড রামায়ণ আমরা বলি, তো ষষ্ঠ কাণ্ড অবধি রামায়ণের, যেখানে সীতাকে নিয়ে তিনি ফিরে গেলেন, সেই অবধি যে ভাষার ব্যবহার হয়েছে আর পরবর্তীকালে 7ম কাণ্ডে যে ভাষার ব্যবহার হয়েছে, তার মধ্যে অনেক তফাৎ আছে। তাহলে সেটা পরবর্তীকালে যোগ হতেই পারে। আর একটা বিশেষত্ব হচ্ছে, তুমি যদি বৈদিক সাহিত্য দেখো, বৈদিক সাহিত্যগুলোতে কিন্তু
আমাদের ভারতবর্ষের যে রীতি, সেই রীতিতে যে মিলনাত্মক হয়, শেষটা হয় মিলনে। কিন্তু আমাদের সিনেমা থিয়েটারেও তুমি দেখবে প্রচুর নেগেটিভিটি থাকলো, তারপর অনেক কিছু হলো, কিন্তু শেষটা হ্যাপি এন্ডিংয়ের একটা জায়গা থাকে, তখন অবধি ছিল। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে অনেক গবেষক আবার মনে করেন যে এই রকমভাবে শেষ নাও হতে পারে, কিন্তু সেইটা বলার ক্ষেত্রে যে মানে যে তুমি প্রমাণ যদি চাও, সেইরমভাবে প্রমাণ হয়তো দেয়া যাবে না। কিন্তু স্থান, কাল, পাত্র, যুগের ভেদে এটা তো অবধারিতভাবে অনেক কিছু পরিবর্তন হয়, সংযোজন হয়, পরিমার্জন হয়, সেইভাবে এগুলোও হয়েছে। আচ্ছা, এবার আপনার যেটা রিসার্চ সেটা নিয়ে একটু জিজ্ঞেস করি যে থাইল্যান্ডের যে রামায়ণের ভার্সন আছে, রামাকিয়ান, তাই তো? তো এই রামাকিয়ান আর রামায়ণ এই দুটোর মধ্যে কতটা চেঞ্জেস আছে? দেখো, শুধু থাইল্যান্ড নয়, মানে আমার গবেষণার কাজটা তো ধরো 8টা দেশকে নিয়ে, এবার দক্ষিণ পূর্ব এশিয়ার 8টি দেশের নিজস্ব রামায়ণ আছে। থাইল্যান্ডের এটা বেশি চর্চিত, তার কারণ হচ্ছে থাইল্যান্ড এটাকে প্রিজার্ভ করেছে খুব ভালোভাবে, এবং তাদের নাচ, গান, নাটক, ছবি আঁকা, পাথরের ভাস্কর্য, তাদের রাজারা রামের নাম নিয়ে শপথ নেন এখনও অবধি। বর্তমান যে রাজা, তিনি হচ্ছেন কিং রামা 10। আচ্ছা, হ্যাঁ, যে যিনি প্রথম এই যে বংশ এখন চলছে, এই বংশের নাম হচ্ছে চক্রী বংশ। তো তার ফলে এই রামায়ণ এই সমস্ত দেশের কাছে অতি প্রিয়। এবং আমাদের যে রামরাজত্বের কনসেপ্ট, অ্যাকচুয়ালি রামরাজত্বের কনসেপ্টটা কি? রামরাজত্ব মানে কিন্তু যে এমন একটা পরিস্থিতি বা এমন একটা সময় যেখানে সবাই শান্তিতে আছে, আনন্দে আছে, খাবারের কোনো অপ্রতুলতা নেই, তোমার চাষযোগ্য জমিতে কোনো মা অন্নপূর্ণার ভাণ্ডারে কোনো অপ্রতুলতা নেই, এবং তোমার যে পারিপার্শ্বিক সৃষ্টিশীলতা, তোমার পরিস্থিতি ভালো না থাকলে তুমি কখনো সৃষ্টিশীল হতে পারবে না, এবং সেই সৃষ্টিশীলতাতে কোনো নেই। মানুষ সুখে আছে, শান্তিতে আছে, ন্যায় আছে, শাসন আছে। সেটি হচ্ছে রামরাজ্যের একটি রূপ। ভক্তি থাকছে, তোমার শ্রদ্ধা থাকছে, শাসন থাকছে, ভালোবাসা থাকছে। তো এই জিনিসটাকে দক্ষিণ পূর্ব এশিয়া খুব ফলো করে, বিশেষ করে থাইল্যান্ডে, বা তুমি ক্যাম্বোডিয়াতে, যদি আগের ক্যাম্বোডিয়াতে যেতে, এদের রাজপরিবারগুলোতে রাজা হচ্ছে বিষ্ণুর প্রতিরূপ। সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়া বিষ্ণু ভীষণভাবে মান্যতা পেয়েছে, তাহলে বিষ্ণুর অবতার রূপেই তো রাম। তো সেই জন্য রামের অসম্ভব প্রাধান্য এই দেশে, রামায়ণের। কিন্তু তুমি যে প্রশ্নটা করছো সেটা হচ্ছে যে তা আমাদের সাথে কোনো পার্থক্য আছে কি না? নিশ্চয়ই পার্থক্য আছে। কিরম পার্থক্য? ধরো কোথাও রামায়ণে হনুমানকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে, কোথাও আবার গল্পের হেতে সীতা হয়তো কোথাও দেখা গেল যে রাবণের কন্যার ওপর দেখানো হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, আবার এগুলোর যদি তুমি পেছনের সূত্রটা দেখতে যাও, তখন দেখবে ভারতবর্ষের নিজস্বই তো 300-র ওপর রামায়ণ রয়েছে। প্রত্যেকটা রাজ্যের রামায়ণ আলাদা। এবার অদ্ভুত রামায়ণ বলে আমাদের একটি গ্রন্থ আছে, আবার অধ্যাত্ম রামায়ণও আছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব অধ্যাত্ম রামায়ণ খুব পছন্দ করতেন, তার কারণ যে আধ্যাত্মিক যে পরিপূর্ণতা এবং যে ভালোবাসার জায়গাটা থেকে, ভক্তি থেকে যে সেটা অধ্যাত্ম রামায়ণে অসম্ভব ভালো লেখা আছে। কিন্তু ওরা যখন গ্রহণ করছে, এটা তো তোমার গেছে এক দেশ থেকে আরেক দেশে বহমান হয়েছে, তখন কিন্তু আবার হনুমানের চরিত্রে তফাৎ এসছে, রামের চরিত্রের বীরত্বে কোনো মালয়েশিয়ার মতো দেশে যেমন একসময় লক্ষণকে বেশি প্রাধান্য দেওয়া হতো। আচ্ছা, মানে মালয়েশিয়ার একটি মন্ত্রিত্বের পদের নামই ছিল হায়াতুল লক্ষ্মণা। আচ্ছা, হ্যাঁ, মানে মন্ত্রী তিনি যেন, যেহেতু লক্ষণের চরিত্র কী ছিল, যে লক্ষণ সবসময় একটু রাগী ছিল, মানে রামের ধৈর্যের কাছে লক্ষণের ধৈর্য হয়তো একটু কম ছিল, তো তিনি একটু প্রোটেক্টিভ ছিলেন। তো সেখানে সেই ক্ষেত্রটা দেখানো হয়েছে, সেই মন্ত্রীর পদটার নাম বহু বছর ছিল এই রকম লক্ষণের নামে। আবার কোনো কোনো জায়গাতে, যেমন লাওসে বলা হচ্ছে এই যে বনবাসে যখন গেছেন, তখন শ্রীরাম একটি ফল খেয়ে ফেলেছিলেন যেটি বিষফল ছিল। তিনি অজান্তে সেটি খেয়ে ফেলেন, এবং খেয়ে ফেলার ফলে ওনার
চেহারার মধ্যে একটি পরিবর্তন আসে এবং সেই সময় কর্দম মুনির কন্যা তিনিও নাকি সেই ফল ভুল করে খেয়ে ফেলেছিলেন এবং তার ফলে এনারা 3 বছর তাদের আকৃতি বানরাকৃতি হয়। এটা লাওসের গল্প বলছি আমি। এবং তখন যে সন্তান জন্মে সে নাকি হনুমান। আচ্ছা, মানে তাহলে তুমি বুঝতে পারছো যে এটাকে ইংরেজিতে বলে লোকালাইজেশন। তুমি যে দেশে আছো সেই দেশের যে রূপকথা, বা রূপকথা বলাটাও আমার ঠিক হলো না, ফোকলোর, যেটা আমাদের জীবনের সঙ্গে লোককথা, যেগুলো সেই লোককথাগুলো এই মহাকাব্যের সঙ্গে মিশে যাচ্ছে। তো এইরকম ছোট ছোট অনেক পার্থক্য আছে, মিল আছে, কিন্তু ওভারঅল একটা মূল এটা হচ্ছে যে রামায়ণকে ফলো করে সেটার নির্যাসটা নেয়া। একটা মিস করলেন, ইন্দোনেশিয়ার কি কি চেঞ্জেস? হ্যাঁ, ইন্দোনেশিয়ার ক্ষেত্রে আবার ইন্দোনেশিয়াতে রাম লক্ষ্মণ দুজনেই সমমানের। ইন্দোনেশিয়ার বৈশিষ্ট্যটা হচ্ছে, দেখো, ইন্দোনেশিয়া বলতে গেলে একটা জিনিস আমাদের বুঝতে হবে যে আমাদের এই রামায়ণ মহাকাব্য এটি কিন্তু কোনো বেরিয়ার মানেনি, মানে তুমি কোনো গণ্ডি দিয়ে একে বাঁধতে পারছো না। ধর্মের ক্ষেত্রেও যদি বলো, থাইল্যান্ড তো বৌদ্ধ ধর্ম, ইন্দোনেশিয়া মুসলিম ধর্ম, বালি বাদ দিলাম, বালি তো তার একটা অংশ। ইন্দোনেশিয়ার 17,000 দ্বীপ আছে, তো বাকি সবাই তো এখন অধুনা তারা মুসলিম দেশ। আচ্ছা, ফিলিপাইন্সের মতন দেশেও রামায়ণ আছে। ফিলিপাইন্স তো খ্রিস্টান, কারণ একটা সময় তারা ছিল, হিন্দু ধর্মের প্রচুর প্রভাব ছিল, কিন্তু তারপর যখন স্প্যানিশরা আসে তাদের নিজস্ব যেটা ইন্ডিজিনিয়াস জিনিস সেটা আর কিছু থাকে না, তারা পুরোপুরিভাবেই খ্রিস্টান ধর্মে রূপান্তরিত হয়। তাহলে তাদের দেশেও কেন রামায়ণ রয়েছে? আবার মালয়েশিয়া 1970-এর পর তারা তো অনেকটাই মানে কি বলবো, অনেক অংশে তারা চেঞ্জ হয়ে গেছে। এখন যে তাদের যে ইসলামিক বিশ্বাস সেটা অনেকটা কট্টরপন্থীর বা অতটা উদারপন্থী হয়তো নয় ইন্দোনেশিয়ার মতন। লাওসে মিক্সড ধর্ম, তাহলে ধর্মের বিচারে তুমি রামায়ণকে বাঁধতে পারছো না। সব ধর্মের মানুষই তার থেকে কিছু না কিছু নিচ্ছে, কিছু না কিছু শিখছে। আবার তুমি যদি বলো ভৌগোলিক বিচারে, তাহলে ভৌগোলিক বিচারে তো কোথায় ভারতবর্ষ আর কোথায় লাওস, কম্বোজ, অনেক দূর দূর অবধি ছড়িয়ে পড়েছে। তার ফলে ইন্দোনেশিয়ার যে রামায়ণ, সেই রামায়ণেতে ওদের কাকাবিন বলে, কাকাবিন রামায়ণ। সেইখানে আবার কি হয়েছে, মহাভারতের কিছু শ্লোকও চলে গেছে। আচ্ছা, মানে তুমি বলতে পারো, সেই রবীন্দ্রনাথ বলেছিলেন যে মাঝের কিছু বছর আগে খুব নিগুড় যোগ ছিল, তারপর মাঝের কিছু বছর এই যোগ ছিন্ন হয়ে যায় ভারতবর্ষের সাথে। তখন আবার যখন যোগটা লাগানো হলো, তখন দেখা গেল যে ওরা নিজেদের মতন করে অনেক কিছুকে চেঞ্জ করে ফেলেছে। সেই জন্য অর্জুন বিবাহ হচ্ছে রামায়ণের অংশ। আচ্ছা, কিন্তু অর্জুন বিবাহ সেটি একটি বেশ গুরুত্বপূর্ণ অংশ। তো এই যে একটা মিক্সড হয়ে যাচ্ছে, এটাও অনেক ক্ষেত্রে দেখা গেছে। হ্যাঁ, তো ইন্দোনেশিয়ার রামায়ণে সেরকম জায়গা তো রয়েছে, কিন্তু ওদের একটি বিশেষ নাচ আছে, সেটাকে বলে কেচাক নৃত্য, কেচাক। তো সেখানে কোনো মিউজিকের ব্যবহার হয় না, ঠিক আছে, কোনো গানও হয় না। সেখানে হনুমান সেনা চাক 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 করে মুখ দিয়ে আওয়াজ করে, এবং সীতা অপহরণ বা ওইগুলো সেখানে দেখানো হয় আর কি, যে কীভাবে রক্ষা করছে। এরা মানে নানা বৈচিত্র্যপূর্ণ। এই যে রামায়ণে চেঞ্জেস হচ্ছে সেটা আমরা আমাদের দেশেও দেখেছি, কারণ বাল্মীকির রামায়ণ, তুলসীদাসের রামায়ণ, কৃত্তিবাসের রামায়ণ। বাট এই তিনটে রামায়ণ, যে তিনটে রামায়ণের কথা বললাম আমাদের দেশের, মানে এই ছাড়াও তো আরও অনেক রামায়ণের ভার্সন আছে, বাট এই তিনটেকে এত প্রাধান্য দেওয়া হয়েছে কেন? বাল্মীকি জানি ওখান থেকেই মূল সোর্স, সেটা আমি বুঝতে পারছি। একটা তো হচ্ছে যে যেহেতু এটা মূলেতে যেটা তুমি আদিকবি বলছি আমরা, হ্যাঁ, আদিকবি হিসেবে সেটা তোমার একদম কি বলবো ডিকশনারির মতো আর কি কাজ করছে, যে তোমার যদি কিছু ভুল হয় তুমি একবার মিলিয়ে নাও এখান থেকে। সেটা একেবারে মূলের, যে যদি একটা সংসার ঘর তৈরি করতে হয়, বাড়ি যদি তৈরি করতে হয়, এটা তার ভিতে রয়েছে একদম, ঠিক আছে।
কিন্তু যদি জনপ্রিয়তা রাখো মানে ধারাতে বলো, আরও আছে কম্ব রামায়ণ, যেটা দক্ষিণ ভারতের। দক্ষিণ ভারতের রামায়ণের নাম মানে ভীষণ প্রাধান্য হচ্ছে কম্ব রামায়ণের। কাশ্মীরের নিজস্ব রামায়ণ ছিল, আচ্ছা, কাশ্মীরের নিজস্ব রামায়ণ আছে, উড়িষ্যার নিজস্ব রামায়ণ আছে। এবার এটি তো সারা ভারতবর্ষের প্রায় প্রতিটি রাজ্যে তুমি কোনো না কোনো রামায়ণ পাবে। কিন্তু বাল্মীকি রামায়ণের পর অনেক বছর গ্যাপ গেছে, তখন ওই রামায়ণই প্রধান রূপে কাজ করেছে। তারপর তুলসী দাসের রামায়ণ, যেটি সবথেকে বেশি জনপ্রিয় হলো। ভারতবর্ষ তো যাই হোক না কেন একটা ভক্তির দেশ। ভক্তি, সাধনা, আধ্যাত্মিকতা, এগুলো তো আজকের জিনিস নয়। ভারতবর্ষ বোধহয় পৃথিবীর মধ্যে এমন একটি দেশ যে দেশের নিরন্তর খোঁজা চলেছে যে আমি কে, আমি কোথা থেকে এসেছি, আমি কোথায় ফিরে যাব। তাহলে এই যে একটা এই মহাশূন্যে কি আছে, যে কারণে আমাদের প্রাচীন ঋষিরা এত বেশি এইসব নিয়ে চর্চা করেছিলেন, যে জ্যোতির্বিজ্ঞান বলো, জ্যোতিষবিজ্ঞান বলো, আমাদের অঙ্কের কথা বলো, সবেতে আমরা এত দূর অবধি এগিয়েছিলাম। তো এই যে একটা জ্ঞানের ক্ষেত্র, এবং যে বৈদিক যুগ থেকে চলে আসা, তারপর রামায়ণের যে বাল্মীকি রামায়ণের পরবর্তী যে সমাজ ব্যবস্থা হলো, সেই সমাজ ব্যবস্থা তখন কিন্তু আর বেদের কাছে অতটা ফিরে যাচ্ছে না। তাহলে তাদের মতন করে যদি আমায় লিখতে হয়, এবং সেই সমাজে যখন আমি দেখছি ভক্তি আছে, তাহলে আমি যদি ভক্তির প্রাবল্যে যেটা লিখছেন তুলসীদাস, তিনি নিজে সেটা অনুভব করেছিলেন, তাকে বাঁচানোর জন্য হনুমান সেনা এসেছিল, মানে এসব অনেক ঘটনা আছে। তুলসীদাস যে আধ্যাত্মিক অনুভূতি থেকে লিখলেন, সেটা ভক্তির রসে জারিত হয়ে গেল। এবার ভারতবর্ষ ভক্তির দেশ, খুব সহজ, ওই জন্য তুলসীদাসী রামায়ণ এত বিশাল জায়গা জুড়ে রয়েছে। মরিশাসে আমি যখন রামায়ণের অ্যাজ এ গ্লোবাল কনভেনার হিসাবে কাজ করেছিলাম, অযোধ্যা রিসার্চ ইনস্টিটিউটের আন্ডারে উত্তরপ্রদেশ গভর্নমেন্টের একটা প্রজেক্ট হয়েছিল। তো সেই প্রজেক্টটা কোভিডের একদম প্রথমকালে শুরু হয়েছিল আর কি। তো গ্লোবাল এনসাইক্লোপিডিয়া অফ রামায়ণ বলে, তো সেটাতে আমি 1 বছরের মধ্যে প্রভুর কৃপাতে 24টা দেশকে সংযোজন করেছিলাম। আচ্ছা, মানে শুধু এই 8টা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ নয়, মানে মরিশাস, ত্রিনিদাদ, হ্যাঁ, তোমার ফিজি থেকে শুরু করে ইরান, মেক্সিকো, এই সমস্ত দেশ থেকে প্রমাণ পাওয়া গেছিল যে রামায়ণের কি পদক্ষেপ বা পদচিহ্ন সেই সব দেশগুলোতে রয়েছে। তো তখন মরিশাসের যে সমস্ত মানুষেরা, বা ফিজিতে প্রতিটা ভারতীয় বাড়িতে একটা করে ছোট্ট রামায়ণ গড়ি বলে একটা জায়গা আছে। সেটা কিরম? সেটা হচ্ছে আমাদের যেরকম তুলসী মঞ্চ হয়, সেই রকম তুমি একটা জায়গাতে তুলসী মঞ্চর মতন করা আছে, তুমি সেখানে সন্ধ্যা প্রদীপ জ্বালাচ্ছ, এবং তুমি সেখানে বসে হনুমান চালিসা পাঠ করছো, বা সুন্দরকাণ্ড পাঠ করছো, বা রামলীলা। তো আমি যখন ওখানকার যারা আমাকে এই সমস্ত তথ্য দিলেন, বা ওখানকার হিন্দু সমাজের সাথে যখন পরিচয় হলো, তো ওনারা বলছেন যে ধরুন আজকে আপনি আমাদের যেরকম প্রতিষ্ঠিত দেখছেন, 5 পুরুষ আগে আমরা এরকম ছিলাম না। আমাদেরকে এখানে আনা হয়েছিল রাস্তা তৈরি করার জন্য। বিশেষ করে কারা গেছিলেন? ভোজপুর, বিহারের যে ভোজপুরি বিহারি যাদের বলা হয়, এবং আমাদের এই বাংলার, আমাদের উত্তরবঙ্গের যে তরাই, নেপাল এবং উত্তরবঙ্গের তরাই থেকে বহু মানুষকে ব্রিটিশ গভর্নমেন্ট তখন এই সমস্ত দেশগুলোতে পাঠাতো রাস্তা তৈরি করতে। আচ্ছা, প্রচুর, কারণ তখন তো কোনো ভয়ঙ্কর অবস্থা ওই সব জায়গার, কোনো কিছু মানুষের জীবন ধারণের মতন কিছু নেই। সেই জাহাজে যেতে যেতেই বহু মানুষ মারা যেত। সেখানে গিয়ে তাদের মধ্যে থেকে যারা বেঁচে ছিলেন, তারা কিন্তু বলছেন জানেন তো, এদের জীবনে তো কোনো রকম, তো আমরা যে এন্টারটেনমেন্ট কথাটা বলি, নিজেদেরকে কিভাবে যুক্ত রাখবো, খুশিতে রাখবো, এইসব যে বলি, তাহলে সেই মানুষগুলোর কাছে কি ছিল? সেই মানুষগুলোর কাছে একটি করে লণ্ঠন থাকতো, সন্ধেবেলা সারাদিন হাড় ভাঙা খাটুনির পর তারা ফিরে আসতেন, একত্র হতেন কোনো একটি রামগড়ে, মানে ওই রকম ছোট্ট একটা জায়গায়, এবং সেখানে রামায়ণ পাঠ করা হতো। সেই রামায়ণটা কি ছিল? তুলসীদাসী রামায়ণ। উনি বলছেন আমাদের পূর্বপুরুষের বেঁচে থাকার, ওই যে রাম ভরসা বলে হিন্দিতে একটা কথা হয়,
এই রাম ভরসা কি আমি কোনো দিন বুঝতে পারতাম না আগে। মানে রামকে ভরসা করে তুমি বাঁচো ডেফিনেটলি, কিন্তু সত্যি করে যারা বেঁচেছিল তারা হচ্ছেন এই ফিজি মরিশাসের মতন বহু দেশে যারা ওই রাস্তা তৈরি করতে গেছিলেন, রেল লাইনের এতে কাজ করছিলেন, জঙ্গল কাটতে গেছিলেন, যাদের কাছে কোনো রকম বাঁচবার ভালো সাধন ছিল না, তারা বেঁচে থাকতেন সন্ধেবেলা ওই রামায়ণের রামলীলা পাঠ করে। তার ফলে এর যে একটা প্রবল প্রচার এবং আনন্দ সাধারণ মানুষের কাছে, সেটা তুলসীদাসী রামায়ণ থেকে হয়েছিল। আর তুমি যদি কৃত্তিবাসী রামায়ণের কথা বলো, পরবর্তীকালে বাংলার নিজস্বতা এলো। কৃত্তিবাসও তো মাটির মানুষ, তিনি তো কোনো মানে একদম রাজা রাজপরিবার থেকে এসে লেখেননি। মানে আমি বলতে চাইছি যে তিনি আমাদের সাধারণ ঘরেরই মানুষের থেকে তার যে বোধ হলো, তার যে ভালোবাসা বলো, তার যে ভক্তির ভাব বলো, তিনি এই দুটো রামায়ণকে, বাল্মীকি রামায়ণ এবং তুলসীদাসী রামায়ণ, এদের একটা সংমিশ্রণে একটা বাংলার নিজস্বতা তৈরি হলো। আমাদের বাংলায় আরেকটি রামায়ণ আছে জগদ্রাম্মী রামায়ণ বলে, সেটা আবার অষ্টকাণ্ড রামায়ণ। তো এই রামায়ণগুলো তখন, বাংলা তো বরাবরই একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা ভারতবর্ষের মানচিত্রে। আজও যেরকম আমরা দেখলাম রাজনৈতিকভাবে বাংলার প্রবল প্রতাপ একটা সময় ছিল, এবং বাংলা ও বাঙালিকে মানুষ খুব গুরুত্ব বরাবর দিয়েছেন। তো সেক্ষেত্রে কৃত্তিবাসী রামায়ণ একটি বড় ভূমিকা পালন করেছে। তুমি যদি থিরি রামায়ণ বলে, বার্মার যে রামায়ণ, এখন যাকে মায়ানমার বলা হয়, সেই বার্মার রামায়ণে কিন্তু কৃত্তিবাসের রামায়ণের প্রভাব বেশি। তার কারণ কি তুমি দেখো, বার্মা আমাদের পুরনো বাংলা সিনেমাতে, কত সিনেমাতে রেঙ্গুন দেখানো হয়েছে, হ্যাঁ, কত স্বাধীনতা সংগ্রামীরা থাকতেন রেঙ্গুনে। আমাদের শরৎচন্দ্রের উপন্যাসেও বহু ঘটনা আছে যেখানে রেঙ্গুনের সঙ্গে যোগ রয়েছে। তার ফলে ওই রেঙ্গুনের মানুষ, তারা কিন্তু যখন রামায়ণ লিখছে, সেই রামায়ণে কৃত্তিবাসী রামায়ণের প্রভাব অনেক বেশি পড়ছে। তো এইভাবে নানাভাবে এগুলো বিখ্যাত রয়ে গেছে। আচ্ছা, এই তিনটে রামায়ণের মধ্যে রামের চরিত্রের কোনো পরিবর্তন রয়েছে? ওই যে তোমাকে প্রথমেই যেটা বললাম, যুগের অনুযায়ী বাল্মীকি রামায়ণে রাম হচ্ছেন নরশ্রেষ্ঠ, একজন রাজা হিসেবে, একজন পুত্র হিসেবে, পিতা হিসেবে। শ্রীরামের একটি বিশেষ বৈশিষ্ট্য তুমি যদি ভাবো, যখন এটা সারা পৃথিবীর ক্ষেত্রে প্রযোজ্য, সাধারণত আমরা কি দেখতে পাই, যে শাসন করছেন, যিনি লিডার বা নেতা, তিনি তার পরবর্তী প্রজন্মকে যদি না তৈরি করেন, তাহলে কিন্তু সে রাজপরিবারই বলো, সেই দলই বলো, সেটা কিন্তু আর থাকছে না। কিন্তু শ্রীরাম বিচক্ষণ রাজাও ছিলেন। তিনি জানতেন, যখন কাল এসে তাকে, মহাকাল এসে যখন তাকে জানালেন যে তো আপনার এই অবতারে এটা এবার শেষ হয়ে আসছে, এবার আপনাকে ফিরে যেতে হবে, তিনি কিন্তু খুব ধীর স্থিরভাবে, যে এই যে রামরাজত্ব তৈরি হয়েছিল, তিনি কিন্তু ভরতের সন্তান, শত্রুঘ্নের সন্তান এবং নিজের সন্তান লবকুশকে নির্দিষ্ট রাজ্য ভাগ করে দিয়ে তাদেরকে জানিয়ে দিয়ে গেলেন যে তোমরা এটিকে শাসন করবে। তো এই যে বিচক্ষণতাই বলো, সব দিক দিয়ে বাল্মীকির রামায়ণের রাম নরচন্দ্রময়, নরশ্রেষ্ঠ। সেই রামই যখন তুলসীদাসে আসছেন, তিনি ভক্তের চোখ দিয়ে, ভক্তের ভালোবাসাতে, শ্রদ্ধাতে, তিনি ভক্তির রসে জারিত হচ্ছেন। সেই ভক্তির রস সারা ভারতে ঢেউ তুলছে। আবার যখন কৃত্তিবাসে আসছেন, তখন তিনি যেন ঘরের মানুষ হয়ে যাচ্ছেন। তো এইটাই হচ্ছে তফাৎ, তুমি যদি বলো। হনুমানজিকে কিভাবে দেখানো হয়েছে? মানে বিদেশের প্লাস এই দেশের, মানে এই দেশের আমি বলবো যে চেঞ্জেসটা, আর বিদেশে কিভাবে দেখানো হয়েছে। এক জায়গায় তো যেমনি আপনি বললেন, আমি দেশটার নাম বলে গেলাম, যে হ্যাঁ, তো সেখানে সন্তান হিসেবে দেখানো হয়েছে, বাট অন্যান্য দেশের ক্ষেত্রে, হনুমানজির ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে, দেখো, হনুমানজির কথা যদি বলতে হয়, স্বামী বিবেকানন্দ যখন বলে গেলেন দেশ যখন পরাধীন, তখন স্বামীজি কি বললেন, ঘরে ঘরে রঘুবীরের পূজা করো। হনুমানজি আমাদের ভারতবর্ষে বীরত্বের একদম মাপকাঠি।
কেন তার বীরত্বকে আমরা এত শ্রদ্ধা করি? তার কারণ হচ্ছে বীরত্বর সঙ্গে তার মধ্যে যেটা ছিল যে শ্রদ্ধার সাথে তিনি কিন্তু দাস্য ভাব ছিল। মানে তুমি যদি ভাবো যে তোমার প্রচুর ক্ষমতা রয়েছে, ক্ষমতা থাকা সত্ত্বেও তুমি ঔদ্ধত্য দেখাচ্ছ না, তুমি ক্ষমতার অপপ্রয়োগ করছো না। হনুমানজির চরিত্রের বৈশিষ্ট্য হচ্ছে এইটা। ধরো যখন তিনি লঙ্কাতে গেলেন, ঠিক আছে, তিনি সীতা অন্বেষণে তো তিনিই গেলেন, এবং সীতা অন্বেষণে যখন যাচ্ছেন তখন তার পিতৃবন্ধু মৈনাক পর্বত তিনি মাঝখানে উঠে দাঁড়ালেন যে তুমি এত দূর থেকে উড়ে আসছো, তুমি একটু বিশ্রাম নিয়ে যাও। কিন্তু তার লক্ষ্য কী ছিল? তার লক্ষ্য ছিল যে প্রভু রাম আমাকে পাঠিয়েছেন, আমাকে নির্দিষ্ট করেছেন যে আমি যাতে সীতা কোথায় আছেন সেই খবরটা তাকে যত সম্ভব তাড়াতাড়ি দিতে পারি। আমি যদি এখন এখানে বিশ্রাম নিই তাহলে আমার সেই কাজে বাধাপ্রাপ্ত হবে, তুমি লক্ষ্য থেকে সরে যাচ্ছ। আবার কি সুন্দর শিক্ষা দেখো, আমরা এই শিক্ষাগুলো নিচ্ছি না। রামায়ণে তিনি বলছেন যে আবার মৈনাক পর্বত তার পিতৃবন্ধু, তাহলে তিনি সম্মানের জায়গা থেকে, সেই সম্মানের জায়গা থেকে তিনি কিন্তু কি করলেন, একটু স্পর্শ করলেন মৈনাক পর্বতকে। তাতে কি হলো যে আমার বাবার বন্ধু, তিনি গুরুজন, তিনি আমাকে একটা কথা বললেন আর আমি কথাটা রাখবো না, তাহলে তো তাকে অশ্রদ্ধা করা হচ্ছে। তিনি শ্রদ্ধা জানানোর জন্য একটু স্পর্শ করলেন আর বললেন যে আমি যদি এখন অপেক্ষা করি, আমি যদি এখন বিশ্রাম নিই, তাহলে তো আমার যে কাজের জন্য যাওয়া সেই লক্ষ্য থেকে আমি বিচ্যুত হব। সেটা হলো তার যে কাজের জন্য তুমি লক্ষ্যে স্থির হয়েছ তুমি সেই কাজটা আগে করো, কিন্তু অশ্রদ্ধা করে নয়। তার পথে যদি তোমার কোনো প্রয়োজন হয় শ্রদ্ধা জানানোর, তুমি জানাবে। আবার যখন তিনি অশোকবনে তো যখন ফাইনালি দেখলেন মা সীতাকে, তিনি যখন অনুভব করলেন, যখন তার সাথে কথা হলো, সেই রাগকে তিনি কন্ট্রোল করে রেখেছেন রাবণের প্রতি। যে তিনি তো চাইলে, হনুমানজির যা শক্তি ছিল, যে বুদ্ধি ছিল, তাতে কারক্ষে যেতে হতো না। তিনি একাই লঙ্কাকে শেষ করে দিয়ে মা সীতাকে নিয়ে ফিরে আসতে পারতেন। কিন্তু তিনি কেন সংযম দেখালেন? তিনি সংযম দেখালেন যে আমাকে আমার প্রভু যেটা বলেছেন, আমার গুরু যেটা বলেছেন, সেটা হচ্ছে আমাকে মা সীতার খবর নিয়ে যেতে। তিনি তো আমাকে বলেননি যে আমাকে এখানে মা সীতাকে নিয়ে ফিরে যেতে। সেই জন্য তিনি সেই রাগটাকে বা তার শক্তিটাকে থাকা সত্ত্বেও দেখালেন না। কখন দেখালেন? যখন তাকে বেঁধে রাখা হলো, তখন তিনি তার সামান্য নিদর্শনে লঙ্কা দহন করেছিলেন। কিন্তু তার পরক্ষণেই তার মনে অনুশোচনা এসছে। কেন অনুশোচনা এসছে? যে আমি যে লঙ্কা দহন করলাম, আর তো তখন কি হয়, রাগ হলে তখন তার আমাদের খেয়াল থাকে না যে আমি কি করছি। তাহলে তো মা সীতা অশোক বনেও চলে গেছেন, তাহলে আমি কি মাকেও শেষ করে ফেললাম? মা সীতাও কি তাহলে ধ্বংস হয়ে গেলেন? এই অনুশোচনায় উনি একেবারে হয়ে, যখন ওনার মনে হলো, যখন সমুদ্রের জলে গিয়ে বলা হয় যে কাহিনী আছে যে লেজটা ডুবিয়ে তিনি ওই জন্য আগুন নেভালেন, তারপরেই তিনি অশোকবনকে খুঁজতে এসছেন এবং তিনি দেখছেন যে না, সেইখানে মা সীতা ঠিক রয়েছে। তাহলে তার চরিত্র থেকে আমরা কি দেখলাম? তার চরিত্র থেকে আমরা দেখছি, যখন তুমি তোমার গুরু কিছু তোমায় নির্দেশ করছেন বা প্রভু কিছু বলছেন, তুমি তার আজ্ঞা পালন করতে লক্ষ্য স্থির রাখছো। তোমার জীবনের তখন ওইটা লক্ষ্য। তাহলে আমাদের লক্ষ্য স্থির রাখতে গেলে, আমি যদি বজরংজি দেখি যে বীরের সঙ্গে তো এগুলো, তো সেইভাবে ভক্তি, তার সাথে তার ভক্তির ভাব, তার দাস্য ভাব, তার ভক্তের ভাব, এটা একটি বিশেষ গুণ। তো এই গুণগুলো আমাদের ভারতবর্ষে বহুল পরিমাণে প্রচলিত। কিন্তু তুমি যদি দক্ষিণ পূর্ব এশিয়াতে যাও, তার সাথে আচ্ছা, আরেকটি কথা অবশ্যই বলা উচিত, ভারতবর্ষে হনুমানজি ব্রহ্মচর্য পালন করেছেন, তাই তো? ব্রহ্মচারী রূপেই তাকে আমরা শ্রেষ্ঠ ব্রহ্মচারী বলে মনে করি। কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়াতে তিনি ব্রহ্মচারী নন। আচ্ছা, সেখানে তার বিবাহ হচ্ছে বিভিন্ন দেশে, এটা একটা বড় পার্থক্য ভারতবর্ষের রামায়ণের সাথে। তার বিবাহ হচ্ছে, তিনি সেখানে তার বিভিন্ন জায়গায়, ওই যে সুরসার যে গল্প, যেটা আমাদেরকে দেখাচ্ছে যে সুরসা ছায়াটা টেনে ধরছে বলে তিনি সেই জলের নিচে পড়ে গেলেন সেই রাক্ষসীর কবলে, ওদের দেশে এটাকে দেখাচ্ছে
যে উনি মারবেন, সুরসাকে উনি হত্যা করবেন তো বটেই, কিন্তু তার আগে ইংরেজিতে যে কথাটা বলে একটু যে ফ্ল্যাটারিং করা আর কি, মানে সুরসার সঙ্গে যেন একটু ওই রকমভাবে উনি নৃত্যগীত করে তারপর উনি মারছেন। তো এইটা একটা বিরাট তফাৎ। হনুমানকে ওনারা শ্রদ্ধা করছেন বীর রূপে, আজ্ঞাবহ রূপে, কিন্তু তার সাথে ওখানে কিন্তু ব্রহ্মচর্য ভাবটা, ভারতবর্ষের এই যে ব্রহ্মচর্য ধারণা, এটিকে অনুভব করা কিন্তু খুব কঠিন। আমার মনে আছে 2 বছর আগেই আমরা বালিতে একটা কনফারেন্সে গেছিলাম, তো সেখানে যখন রামায়ণ নিয়ে এইসব কথা হচ্ছে, বড় বড় প্রফেসররা তারা ভারতবর্ষে এসছেন, তারা বলছেন যে ওখানে একজন পরম পূজনীয় মহারাজও গেছিলেন তার বক্তৃতা রাখবার জন্য নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে। তো হিন্দু ধর্মের ওপরেই একটা কনফারেন্স ছিল। তো ওরা জিজ্ঞাসা করছেন যে এই যে তোমরা বলো ব্রহ্মচারী, হনুমানজি ব্রহ্মচারী, কই আমাদের দেশে তো উনি ব্রহ্মচারী নন, কেন ব্রহ্মচারী হব? বীর হতে গেলে কি ব্রহ্মচারী হতে হয়? মানে ব্রহ্মচর্যের যে কনসেপ্টটা, সেটা বোঝানো খুব কঠিন বাইরের লোকদের, কারণ তাদের মনে হয় এত সুন্দর একটা মানুষ বা তার এত শক্তি, এত ক্ষমতা, সে ইচ্ছে করলেই এত কিছু করতে পারে, অথচ সে ভোগ করছে না, কি করে হয়? এই জিনিসটাই তাদের কাছে একটা অন্য কনসেপ্টে। তো সেই জন্য বিভিন্ন দেশে, আর তুমি যদি বলো থাইল্যান্ডের হনুমান, ইন্দোনেশিয়ার হনুমান, এনারা আবার চায়নাতেও এটা আছে, হোয়াইট মাঙ্কি। ওখানে হনুমানকে সবসময় সাদা রঙের সাথে তুলনা করা হচ্ছে। আবার আর একটা বিশেষ জিনিস আমি দেখেছিলাম, থাইল্যান্ডের যে রয়্যাল ফ্ল্যাগ, আমার এই রামায়ণের পদচিহ্ন বইটাতে তোমরা অনেক ছবি পাবে, দেখবে রয়্যাল ফ্ল্যাগ যে ব্যবহার করা হয় যখন যুদ্ধে যায় রয়্যাল সেনা আর কি, রয়্যাল আর্মি, তখন প্রথম যে ফ্ল্যাগটা নেওয়া হয় সেটা হনুমানের ফ্ল্যাগ। আচ্ছা, হ্যাঁ, তো মানে একটা অদ্ভুত প্রভাব বলো, ভালোবাসা বলো, বা যাই হোক না কেন, হনুমান চরিত্রটি হচ্ছে, সে কোথায় লাওস বলো, কম্বোজ বলো, শ্যাম কম্বোজ, রবীন্দ্রনাথের কথায়, আচার্য সুনীতি কুমারের কথাতে শ্যাম কম্বোজের গল্প যেখানেই তুমি দেখো না কেন, হনুমানের একটি বিশেষ পরিচয়। এবার একটু কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেনের দিকে যাই। বলো। তো যেটা নিয়ে খুব কন্ট্রোভার্সি হয়, কেউ পক্ষে কেউ বিপক্ষে, মা সীতার অগ্নি পরীক্ষা নিয়ে আপনার পার্সপেক্টিভ কি? ব্যক্তিগতভাবে যদি মনে করি, দুটো জিনিস হতে পারে। মানে এত বছর ধরে এতগুলো দেশ ঘুরে যা আমার মনে হয়েছে, একটা মত হচ্ছে যেটা তোমাকে আমি প্রথমেই বলছিলাম, যে ভাষাগত বিচারে বলা হয় সপ্তকাণ্ড ছিলই না, সেটা পরবর্তীকালে সংযোজিত হয়েছে। আচ্ছা, আমি এবার সত্যের খাতিরে মেনে নিলাম, মানে যদি আমি এতদিনের প্রচলিত এটাতে বলি, যে যদি এই অংশটাকে কেউ মেনেও নেয় যে ঠিক আছে, না সপ্তকাণ্ড ও রামায়ণ ছিল, সীতার এই অগ্নি পরীক্ষা হয়েছে, এটাকে দুভাবে দেখা যায়। একটা দেখা যায়, তুমি যদি এখনকার যুগে বসে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে যদি বলতে চাইছো, তাহলে তোমার মনে হবে এটি ঘোরতর অন্যায়। আমারও ছোটোবেলায় বা অল্প বয়সে মনে হতো এটি ঘোরতর অন্যায়। কিন্তু আবার যদি তুমি অন্য কিছু দিককে বিচার করো, ধরো আজও আমাদের পাড়া প্রতিবেশী বা পরিবারের মধ্যে যদি কোনো পরিবারের এইরকম দুঃখজনক ঘটনা ঘটে, বা আমরা যারা সমাজের এইসব নারী নির্যাতনের ক্ষেত্রে দেখবে নারী পাচারের অনেক ঘটনা ঘটে, তারপর কটা পরিবার তাদেরকে খুব ভালোভাবে নেয়। আমি একদম বর্তমানকালের সময়ের কথা বলছি। সীতার অপহরণ, সীতার সে তো ছায়া সীতার কথাও আছে, বলা হয় যে সীতাকে অপহরণ করাই হয়নি, যে তাকে স্পর্শ করতেই পারেনি। তো যদি সেই সব ঘটনা, তো এ তো অনেক নানা রকম ঘটনা, আমি তো এই ব্যাপারে বিশেষজ্ঞ নই, কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে রাজা হিসেবে সীতা কিন্তু কোথাও, যদি বাল্মীকি রামায়ণের সপ্তকাণ্ডকে মেনেও নেওয়া হয়, তিনি কিন্তু কখনো কখনো হয়তো ভর্ৎসনা করেছেন, যখন লক্ষ্মণ যাচ্ছেন না সীতাকে পাহারা দেওয়ার জন্য,
যখন হে রাম বলে ডাকছে, যখন তিনি লক্ষ্মণকে বলছেন যে লক্ষ্মণ দেখো তোমার দাদাকে বোধহয় কেউ আক্রমণ করলো বা কিছু হলো, হা লক্ষ্মণ বলে যখন তিনি করছেন, কিন্তু তখন কিছু মানে আমাদের দৃষ্টিতে এখনকার মনে হবে তিনি খুব কড়া কথা বলেছিলেন। কিন্তু সীতার এই যে অগ্নি পরীক্ষা এবং তার ফলে যে তার চলে যাওয়া, তার যে বলা হয় যে ধরিত্রী মা এসে তাকে গ্রহণ করেছিলেন, এই ঘটনাগুলোর সত্যতা এবং তার নিরূপণ করার শক্তি আমার নেই। কিন্তু আমার মনে হয় কোথাও যে যদি তিনি নিজেকে দ্বিধাবিভক্ত করে ফেলেছিলেন, কারণ তার মনে হয়েছিল আর প্রয়োজন নেই হয়তো এক্ষেত্রে। কিন্তু যদি রামের বিচারে দেখতে যাও, রামায়ণের যদি প্রত্যেকটা সাহিত্যের বা ঘটনার বা যুগের একটা নিজস্বতা থাকে, মানে সে কিছু চাইছে, একটা ডিম্যান্ড থাকে যে এইটার থেকে তুমি এইটা করবে, সেইখানে তখন কিন্তু লোক জীবনকে তাদের প্রাধান্য দিতে হয়েছিল। লোক জীবনকে প্রাধান্য দিতে হয়েছিল, যে লোকে যে বলছে, এখন আমরা কি বলি লোকে কি বলবে, এটা তো আজকের জিনিস নয়, আজকের জিনিস নয়। মানে এমনকি আশুতোষ, এই এখন তো খুবই চর্চিত আশুতোষ মুখোপাধ্যায়ের নাম বাইতে, ওনার বিধবা কন্যার যখন উনি বিবাহ দিতে চেয়েছিলেন, তখন কিন্তু উনি তখন উপাচার্য, তা সত্ত্বেও তখনকার বাঙালি সমাজ, উচ্চশিক্ষিত সমাজ, তারা কিন্তু মেনে নিতে পারেনি। তার ফলে এই যে লোকের কথা শুনে কিছু করা, এবং তুমি যদি সেইরকম একটি জায়গাতে থাকো যে তোমাকে সব দিক বজায় রাখতে হবে, সেক্ষেত্রে হতে পারে এই ঘটনা ঘটেছিল। কিন্তু আমি ব্যক্তিগতভাবে কি করে বলবো বলো, কারণ কেউ তো আমরা সেই সত্যটা জানি না। এটা যদি আমার ব্যক্তিগত মত হয়। বাকি ভারতবর্ষের বাইরের দেশগুলোতে আমি দেখেছি বহু দেশ বিশ্বাস করে না যে এটা ঘটনা হয়েছিল। আচ্ছা, বিশ্বাসই করে না। তারা রামায়ণকে শেষ করে যেখানে সীতাকে নিয়ে তিনি অযোধ্যা ফিরে যাচ্ছেন। আচ্ছা, হ্যাঁ, সেইখানেই তারা শেষ করে। তারা প্রথম অগ্নি পরীক্ষাটা দেখায়, যেটা লঙ্কা থেকে শ্রীলঙ্কাতে অতদিন বসবাস করার ফলে সেখানে যে অগ্নি পরীক্ষা নিতে হয়েছিল শ্রীরামকে, যে কারণ আমার সাথে যারা রয়েছে তারা অনেকভাবে তাদের মনের ওপর প্রভাব পড়ছে, সেই জন্য যদি হয়। আর রবীন্দ্রনাথের একটা কথা এক্ষেত্রে আমি খুব মেনে চলি, উনি দীনেশচন্দ্র সেনের রামায়ণী কথাতে তার ভূমিকাতে লেখা আছে এই কথাগুলি, যে যদি তোমরা রামায়ণ মহাভারতকে আজকের যুগের হিসাবে বিচার করতে চাও, সেটা কিন্তু ধৃষ্টতা হয়ে যাবে। কারণ আমাদের পূর্বপুরুষে, ধরো আজ থেকে 100 বছর আগের কথাও যদি আমরা ধরি, আজকের মেয়েরা যেভাবে প্লেন চালাচ্ছে, যেভাবে কাজ করছে, যেভাবে নিজেকে স্বাধীনভাবে অনেক জায়গাতে নিয়ে যেতে পারছে, আমরা তো ভাবতে পারতাম না। কিন্তু ভাবতে পারতাম না মানেই যে সেই পরিবারগুলো সবাই খুব খারাপ ছিলেন তা কিন্তু নয়। এগুলো না যুগের সঙ্গে সঙ্গে অনেক পরিবর্তন হয়ে যায়। কোন যুগে দাঁড়িয়ে কি কথা বলছি, ধরো তুমি আজকে আমাকে, আমরা একটা সময় পডকাস্ট ব্যাপারটাই তো জানতাম না। যদি প্রথম পডকাস্ট বলো, সে তো তাহলে সঞ্জয় করে গেছেন মহাভারতের যুগে, তাই না? কিন্তু তারপর আমি মানে মজা করেই বলছি যে পডকাস্ট ব্যাপারটা তো আমরা কিছুদিন আগেও জানতাম না। এবার 50 বছর বাদে যে এটা তো অবসোলেট হয়ে যাবে, তখন কি আসবে সেটাও আমি জানি না। কিন্তু তার মানে যদি কেউ তোমাকে তখন দাঁড়িয়ে বলে যে এগুলো একেবারে ব্যাকডেটেড, এটা তোমার করা উচিত হয়নি, তুমি কিভাবে জাস্টিফাই করবে? তুমি নিজেকে জাস্টিফাই করার জায়গাটা কি করে আমি বোঝাবো তাকে যে না, তখন সেই সময় আমাকে এটা করতে হয়েছিল, তখন এটাই তখন চলছিল। বা এবার তুমি, এটা আমি সাধারণ মানুষের কথা বলছি। এবার যখন ধরো আজকেও আমি বলছি, থাইল্যান্ডের রাজপরিবারে এমন কিছু কিছু নিয়ম আছে, মানে কিরাম নিয়ম, ধরো ওদের একটা আইন আছে, যে আইন অনুযায়ী তুমি যদি রাজপরিবার সম্বন্ধে কিছু বলো বা কোথাও অসম্মান করে কোনো পোস্ট করো, তোমার কিন্তু জেল হয়ে যাবে। এটা শুধু আমার তোমার ক্ষেত্রে নয়, যদি সেই পরিবারেরও কেউ করে তারও কিন্তু একই কিন্তু প্রাপ্য হচ্ছে। তো এগুলো বংশ পরম্পরায় যুগের অনুসারে কত কিছু নিয়ম হয়েছে, কত কিছু ভেঙেছে জানি না, কিন্তু আমি একজন নারী হিসেবে নিশ্চয়ই মনে করব যে এটা অন্যায়, এটা ভুল। কিন্তু যুগকেও তো আমাকে
তার অস্তিত্বকে স্বীকার করতে হবে। এবং তার থেকেও বড় কথা হচ্ছে এই ঘটনার সত্যতা, যারা বলছে ঘটনা ঘটেছিল বলে তিনি খারাপ, সেই সত্যতারই বা পরিচয় কোথায় পাচ্ছি? এক্স্যাক্টলি। আমাকে যদি কেউ তোমায় প্রশ্ন করে যে তুমি এটাকে হয়নি বলে কোথায় প্রমাণ দিচ্ছ, তাহলে হয়েছে বলে আমি কোথায় তাহলে সেই লেখাকে কেন্দ্র করেই সব কিছু হচ্ছে। এক্স্যাক্টলি। আমার কাছে তো পাথরের প্রমাণ কিছু না। নেই যে কোথায় হয়েছিল না হয়েছিল। তো সুতরাং আমার মনে হয় যে যুগের অনুযায়ী করে আমাদের ভাবতে হবে। এবং আমি সবসময় যেটা খুব ব্যক্তিগতভাবে মনে করি, না আমি দেখে যা শিখেছি, আমাদের শিখতে হবে, আমাদের না নির্যাসটা নিতে হবে যেই ঘটনা ঘটে এইটা কেন হলো। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব যখন দক্ষিণেশ্বরে রয়েছেন, মা এসেছেন কামারপুকুর থেকে ঠাকুরকে দেখা করতে। তখন কোনো একটা তিথি বা বার কিছু একটা এমন ছিল, হৃদয় যিনি ঠাকুরের ভাগ্নে ছিলেন, যিনি ঠাকুরকে দেখাশোনা করতেন, তিনি মাকে বলছেন যে তোমার তিথিটা ঠিক হয়নি আসাটা, তুমি এটাকে ফিরিয়ে নিয়ে এসো। ফিরিয়ে নিয়ে আসা মানে তুমি আবার ফিরে যাও, ফিরে এসে আবার এসো। আজকের দিনের মতো কামারপুকুর কিন্তু 2 ঘন্টা গাড়িতে পৌঁছে যাওয়ার ব্যাপারটা তখন ছিল না। তুমি ভাবো তারা কতখানি হাঁটছেন, কতটা নৌকা করে আসছেন, কত কষ্ট করে আসছেন। তাহলে সেখানে যে তাকে ফিরিয়ে দেওয়া, আজকের যুগে বসে ভাবলে তুমি সেটাকে জাস্টিফাই করতে পারবে না। তো যুগের প্রয়োজনে অনেক কিছু ঘটনা ঘটে যেগুলোকে আমরা ঠিকভাবে ব্যাখ্যা করতে পারি না। মানে আমি ব্যক্তিগতভাবে দেখি। হ্যাঁ, এটা আমারও তাই মনে হয় যে ঠিকই, মানে সেই সময় যেটা ছিল, সেই সময়ের পরিপ্রেক্ষিত, মানে সিচুয়েশন কি ছিল সেটা তো আমরা জানি না, কি করে বলবো। আচ্ছা, আমি তোমাকে আর একটা উদাহরণ দিই। এই যে লেখাটার ওপরে তুমি যে বলছো যে আমি গল্পটাকে জানছি, ঘটনাটাকে জানছি, তো কেন্দ্র করে খুব অদ্ভুত লাগে জানো, অহল্যা সম্বন্ধে আমাদেরকে বহু জায়গায় পড়ানো হয়েছে বা বলা হয়েছে যে শ্রীরাম, মানে বহু ছবি আঁকা হয়েছে যে শ্রীরাম সেই পাথর স্পর্শ করেছে, পা দিয়েছে, তারপর তিনি হয়েছেন। ঘটনাটা তো আদপেই তা নয়। তুমি যদি বাল্মীকি রামায়ণ পড়ো, সেখানে তো ঘটনাটা পুরো উল্টো। সেখানে বলা হচ্ছে যে বশিষ্ঠ মুনি, এই বিশ্বামিত্র যখন শ্রীরাম এবং লক্ষ্মণকে নিয়ে যাচ্ছেন, তখন তিনি বলছেন যে এখানে একজন মহা তপস্বিনী থাকতেন, তিনি এই ইন্দ্রর সঙ্গে, সেই ইন্দ্র তাকে ছদ্ম এতে ভোগ করে বাড়ি করেছিলেন বলে তার স্বামী তাকে অভিশাপ দিয়েছিলেন যে তুমি লোকচক্ষু, তুমি পাথর হয়ে যাওয়া নয়, তোমাকে কেউ দেখতে পাবে না, তোমার যে মানবীয় শরীরটা তুমি যেন লোকচক্ষুর আড়ালে চলে গেলে। সেটাকে কেউ কেউ ব্যাখ্যা করে শোকে পাথর হয়ে যাওয়া, সেটা তো আলাদা, সেটা তুমি মনের মধ্যে তুমি সেই। তো তিনি মহা তপস্বিনী ছিলেন। এবং শ্রীরাম যখন ঢুকছেন অহল্যার আশ্রমে, তিনি অনুভব করতে পারছেন যে এটি একটি দিব্য আশ্রম, এবং তার যে আধ্যাত্মিক যোগ সাধনার যে শক্তি, সেই শক্তিতে সেই আশ্রম যেন জ্বলজ্বল করছে একদম। এবং তখন তিনি কি ছিলেন যে একমাত্র অতি পবিত্র দৃষ্টিতে অহল্যা দৃষ্টমান হবে। শ্রীরামের পবিত্র দৃষ্টিতে মাতৃরূপে তিনি দৃশ্যমান হলেন, এবং শ্রীরাম তাকে পায়ে প্রণাম করছেন, প্রণাম করে তাকে শ্রদ্ধা জানাচ্ছেন। এই ঘটনা উল্টো হয়ে গেছে। এবার তুমি ভাবো, তাহলে আমি যে ঘটনাটার কথা বলছি, তাহলে সেই ঘটনাটা প্রকৃত কি ঘটেছিল সেটা তো আমরা কেউ জানতে পারছি না ঠিক মতন। আমরা তো সংস্কৃত পড়িনি, আমরা অরিজিনাল গ্রন্থ পড়ি না, আমরা ছোট ছোট শিশুদের রামায়ণ, মানে অনেকে, আমি সবাইয়ের কথা বলছি না, ডেফিনেটলি সবাই নয়, কিন্তু বহু মানুষই আমরা ছোট করে পড়ে নিই, ওপর পড়ে নিই। সেই ঠাকুরের গান ছিল না, ডুব 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 রূপসাগরে আমার মন, ডুবজি কোথায়? তুমি ডুববে তবে তো ফাতনাটা নিচে যাবে, ওপর থেকে তার ফলে আমার বিচার করার মতন কোনো জায়গাই নেই, আমার সে যোগ্যতাই নেই। কিন্তু আমার কিছু ব্যক্তিগত মত আমি তোমাদের কাছে বললাম, যেটুকু আমি জেনেছি।
আর একটা কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন, রাবণ কি সত্যিই ভিলেন ছিলেন? অ্যাকচুয়ালি প্রবলেম কি বলো তো, আজকালকার মানুষ না ভালো মানুষ খারাপ মানুষ, ভালো মন্দের বিচারটা, হ্যাঁ, আমার শুধু মনে হয় পুরো গল্প ঠিক আছে, আমি মেনে নিলাম কে কী লিখছে, কোন যুগে কী হচ্ছে, সব আমি ছেড়ে দিলাম। আমার শুধু মনে হয় যদি আমার পরিবারের কোনো কন্যাকে বা কোনো বউকে বা বধূকে বা কোনো সন্তানকে একজন খুব জ্ঞানী মানুষ, তার প্রচুর শক্তি আছে, কিন্তু সে অপহরণ করে নিয়ে চলে গেল, সে আমার কাছে ভালো হবে না খারাপ হবে? আগে আমি তো নিজের বুকে হাত দিয়ে কথা বলি যে আমার জীবনে যদি এই ঘটনা ঘটতো, আমি জানতাম যে ও আমার মেয়েকে যে নিয়ে গেছে সে বিরাট, বা আমার পুত্রবধূকে যে নিয়ে গেছে সে তো বিশাল জ্ঞানী বিরাট শিবভক্ত, তাকে কি আমি ভালো বলবো না খারাপ বলবো, কি বলবো আগে তোমরা বলো? এটা কখনো হতে পারে? আমার গুণ থাকতেই পারে, একজনের অনেক গুণ থাকতে পারে, নিশ্চয়ই তিনি অতি ভক্তও হতে পারেন, কিন্তু সেগুলো তোমাকে অহংকারকে প্রাধান্য দেয় না। তাহলে রাবণের পতনের মূল কারণ তাহলে তো একটা হচ্ছে তো অহংকার, এবং তিনি তো শুধুমাত্র সীতামাকে অপহরণ করেছিলেন তা নন, তিনি তার শক্তি ক্ষমতার প্রাবল্যে তিনি অনেক এইরকম নারীকে নিয়ে গেছিলেন যাদেরকে কখনো উদ্ধার করা হয়নি। শ্রীরাম নিজের স্ত্রীর জন্য যুদ্ধ করেছিলেন এবং সেখানে তিনি তাকে উদ্ধার করে নিয়ে এসেছিলেন, কিন্তু তার মানে তো আমি তাকে জাস্টিফাই করতে পারি না যে মানুষটা ডেফিনেটলি তিনি জ্ঞানী। দেখো, জ্ঞানীর সাথে কিন্তু ভালো মন্দের বিচার হচ্ছে না। তুমি দেখতে পাবে সারা পৃথিবীতে বহু পণ্ডিত মানুষ আছেন, বিরাট বিরাট ডিগ্রিধারী মানুষ আছেন, তারা এমন এমন কিছু কিছু কাজ বা কথা বলেন, তখন মনে হয় এদের মনুষ্যত্বটা কোথায় গেল। কথামৃতে ঠাকুর বলতেন না, ঠাকুরের উদাহরণেই দিয়ে বলি যে শকুন পাখি, শকুন আর কি, যারা তারা অনেক উঁচুতে উঠেছে, কিন্তু নজর থাকে কোথায়? জ্ঞান হলেই হয় না, যে জ্ঞান তোমার, শ্রী মা একটা কথা বলতেন তোমার মুখস্থ না অন্তস্থ, কণ্ঠস্থও হতে পারে। তুমি প্রচুর লোকের আছে যাদের খুব মেমোরি ভালো হয়, যারা খুব বেশি পড়তে পারে এবং সেটাকে মনে রাখতে পারে, তারা প্রচুর তোমাকে ভালো ভালো কথা বলে দিতে পারে, অনেক শ্লোক তোমাকে একদম ঝরঝর করে উচ্চারণ করতে পারে, কিন্তু তাই সেটা কি সে অন্তস্থ করেছে? তাহলে তুমি রাবণের ক্ষেত্রেও ভাবো, তাহলে তো সেখানে পরস্ত্রী অপহরণের ঘটনাই ঘটতো না। আমি এইভাবে দেখি, এবং সারা পৃথিবীতে আমি যত রামায়ণের অভিনয় দেখেছি, প্রত্যেক জায়গাতে তাকে খল হিসাবেই দেখানো হয়েছে। তার বীরত্ব ছিল, নিশ্চয়ই ছিল, তার জ্ঞান ছিল, বীরত্ব ছিল, তার শক্তি ছিল, সব ছিল, কিন্তু তার অহংকার আর লোভ, এগুলো হয়ে গেল পতনের কারণ। আচ্ছা, আমরা পুরীর যে পডকাস্টটা করেছিলাম সেখানে শিল্প নিয়ে একটা আলোচনা ছিল, তো এখানেও আমি জিজ্ঞেস করতে চাই যে রামায়ণকে কেন্দ্র করেও কি কোনো শিল্প রয়েছে? অনেক, যেমন বহু শিল্প রামায়ণকে কেন্দ্র করে। তো প্রথম যদি তুমি পারফর্মিং আর্ট বলো, পারফর্মিং আর্টের তো একটা বিরাট অংশ রামলীলা। হ্যাঁ, ভারতবর্ষের তো একটা স্ট্রেংথ বলতে পারা যায়। আজকে রামলীলার মাধ্যমে তো পৃথিবীর প্রায় কোণাতে কোণাতে রামায়ণ অভিনয় হয়ে যাচ্ছে। তাহলে নৃত্যনাট্য একটা হয়ে গেল, গীতিনাট্য, নৃত্যনাট্য, এগুলো তো আছে। আচ্ছা, এবার আমাদের পুরুলিয়াতে যে মুখোশ হয়, ছৌ নাচের, তাতেও কিন্তু রামায়ণের গল্প থাকে। মুখোশ তৈরি হচ্ছে, মুখোশ একটা বড় শিল্প। তুমি দক্ষিণ ভারতেও যদি যাও তাহলে রামায়ণ কেন্দ্রিক প্রচুর মুখোশ আছে। আচ্ছা, রামায়ণ কেন্দ্রিক যে পেন্টিং, সেই পেন্টিংয়ের মধ্যে উড়িষ্যার পটচিত্রতেও যেরকম আছে, জগন্নাথ মহাপ্রভুর একটি শ্রীরামের বেশ হয় জগন্নাথ মহাপ্রভুর। এই পৌষ মাসে একটা, এখন এটি বন্ধ আছে, 119 বছর আগে লাস্ট এই বেশ হয়েছিল, রঘুবীর বেশ, রঘুনাথ শ্রীরামের বেশ হতো। আবার বিভিন্ন পেন্টিংয়ের মধ্যে দিয়ে রামকথাকে ভারতবর্ষের শিল্পতে যদি তুমি বলো, আমাদের
আর্কিটেকচার এবং স্কাল্পচারে, ভাস্কর্যে। তুমি কৈলাসের মন্দিরে যাও, ঔরঙ্গাবাদ, কৈলাসের মন্দিরের একদিকের প্রবেশপথে হচ্ছে রামায়ণ, একদিকে হচ্ছে মহাভারত। ভারতবর্ষের প্রায় সমস্ত প্রাচীন মন্দিরে বিভিন্নভাবে রামায়ণের ছোট ছোট গল্পকে নয় চিত্রে আছে, নয় ভাস্কর্যে আছে। হ্যাঁ, রামায়ণকে কেন্দ্র করে এগুলো আছে, নাচ বলো, নাটক বলো, মুখোশ শিল্প বলো, চিত্রশিল্প বলো। একটা সময় আছে আমাদের যখন ঠাকুরমার ঝুলি বা যখন ছোটোবেলাকার রামায়ণগুলো পড়া হতো, অমর চিত্রকথা যখন পড়া হতো, তখন তো সেটা একটা ছাপ, মানে একটা বড় সেক্ট। এখনকার মতো তো আর এআই এসে করে দিচ্ছে না। তখন তো একদল মানুষের জীবিকাই ছিল এই ছবিগুলো আঁকা। পোস্টার যখন আঁকা হতো তখন হয়তো একটা সময় তো আমাদের ছোটোবেলাতেও তো হরিশ্চন্দ্র থেকে শুরু করে রামায়ণের বিভিন্ন লবকুশ, এইসব যে সিনেমা তৈরি হয়েছে, কত সিনেমা তৈরি হয়েছে এসবকে নিয়ে। তেমনি এটা তো আমি বলছি দেশের মধ্যের কথা। আবার দেশের বাইরে মূর্তি শিল্পের তো অসংখ্য মূর্তি শিল্প কেন্দ্র করে রামায়ণের ঘটনাকে কেন্দ্র করে রয়েছে। তেমনি আবার তোমার রাম দরবার, এই রাম দরবার মালয়েশিয়ার যে মুরুগানের মূর্তি, সেই মুরুগানের মূর্তির পেছনে একটি গুহা আছে। সেই গুহাতে দুজন ভদ্রলোক পুরো রামায়ণকে মূর্তি মানে ভাস্কর্যের মাধ্যমে পুরো গল্পকে করে রেখেছেন। আচ্ছা। আবার তুমি যদি থাইল্যান্ডে চলে যাও, থাইল্যান্ডে তো বহু মানুষ ঘুরতে যায়, গ্র্যান্ড প্যালেসের ভেতরে যদি যাও, তুমি দেখবে প্রায় 1.5 কিলোমিটার জায়গা জুড়ে রামাকিয়েন আঁকা রয়েছে। আবার ইন্দোনেশিয়াতে বলছি, যোগজাকার্তার যেগুলো সবথেকে বড় মন্দির, প্রাম্বানানের মন্দিরের একটি মন্দির সম্পূর্ণভাবে নির্মাণ রামায়ণ কথা দিয়ে, আরেকটি মন্দির মহাভারত কথা দিয়ে, আরেকটি মন্দির পৌরাণিক বিভিন্ন ঘটনা দিয়ে। তো এর তো কোনো, আচ্ছা লাওসে আমার বইতে একটা ছবি আছে, দেখবে লাওসের রাজপ্রাসাদের সিলিংটা পুরোটা রামায়ণ দিয়ে আঁকা। তার ফলে কাঠ খোদাই, তোমার ল্যাকার ওয়ার্ক, বিভিন্নভাবে এই শিল্প রয়েছে। আচ্ছা, আমার শেষ প্রশ্ন, আমি বেশি জ্বালাবো না। না না, এসে তো কোনো যেত রামকথা হচ্ছে, তো ভালোই। তো এই যে আপনার যে বইটা, সেটা আপনি মানে বিভিন্ন দেশের রামায়ণ নিয়ে রিসার্চ করে বইটি লিখেছেন। এতগুলো দেশের অ্যাক্সেস পাওয়া, বিশেষ করে এরকম একটা পুরাণ কথা নিয়ে, এটা কতটা কঠিন ছিল? কঠিন মানে এটা তো একটা পুরো অজানা জগৎ ছিল আমার কাছে। প্রথমত জানা যে এতগুলো দেশে রামায়ণের মানে এটা তো চর্চা একটা, রয়েছে। কারণ আমাদের দেশে তো কখনো এই বিষয়ে কোনো কথা হয় না। তুমি কোনো বইতে কি পেয়েছো যে আমাদের রামায়ণ পৃথিবীর এতগুলো দেশে আছে? আমরা কোনোদিন পড়িনি, মানে এতগুলো জেনারেশন কেউ পড়েনি, কখনো জানানো হয়নি। আমি তো বলবো জানানো হয়নি। কিছু মানুষ জেনেছেন, তারা বদ্ধ ঘরেতেই রেখেছেন, সেই জানানোটা ভারতবাসীকে কখনো জানানো হয়নি। তার ফলে আমার এই রামায়ণের বইটা করাই একটা যাত্রা বলতে পারো। কারণ হচ্ছে রামায়ণের বইটাতে, মানে প্রথমেই তো আমি বইটা লিখবো বলে তো জানি না, কারণ আমি তো জানিই না যে এই দেশগুলোতে রামায়ণ আছে। 2014 সালে প্রথম আমার স্বামীর কর্মসূত্রে আমরা থাইল্যান্ডে বসবাস করা শুরু করি। প্রথম ধাক্কাটা আমি খেলাম ন্যাশনাল মিউজিয়াম ব্যাংককে যখন গেছি। দেখছি একটি বুদ্ধিস্ট দেশে তাদের ন্যাশনাল মিউজিয়ামের প্রবেশপথের ঠিক ডান দিকে একটি বিশাল রাম মূর্তি, 5.5 ফুটের একটি ধনুকধারী রাম। তো সেটা আমার কাছে খুব আশ্চর্য লেগেছিল, কারণ তুমি তো ভাবতেই পারি না যে আমাদের দেশের কোনো মিউজিয়ামের প্রবেশপথে রামচন্দ্রের মূর্তি থাকবে, তাহলে তো অনেক ঘটনা হয়ে যাবে, মানে তো সেটা আমার খুব আশ্চর্য লেগেছিল। তারপর লোকে বলছে যে রামা 9, তখন রামা 9 ছিলেন, বিভিন্ন রাস্তাঘাটের নাম, স্থানের নাম, থাই ভাষাটা তো মিক্সড হচ্ছে তোমার পালি, সংস্কৃত, তামিল দিয়ে। থানন বলে ওরা, স্থানকে থানন বলে। তো বিভিন্ন জায়গায় রামের নামে রাস্তা, তো আমার খুব আশ্চর্য লাগতো। তারপর ওখানকার একটি লাইব্রেরি, যেটি দক্ষিণ পূর্ব এশিয়ার একটি বিশিষ্ট লাইব্রেরি, যারা গবেষকরা প্রত্যেকে যান, আমার বাড়ির খুব কাছেই। তো আমি যে দেশে যাই সেখানে একটু পড়াশোনা করতে তো হবে, তো আমি ওই লাইব্রেরির মেম্বারশিপ নিই।
লাইব্রেরিতে ঢুকে দেখছি একটা অংশ পুরো, মানে লাইব্রেরির একটা সেক্ট আর কি, পুরোটাতে রয়েছে বিভিন্ন দেশের রামায়ণ। আচ্ছা। আমি তো জীবনে প্রথমবার দেখছি এই নামগুলো, ফ্রালাক ফ্রালাম, মহারাদিয়া লাবণা, হ্যাঁ, তো রামাখিয়েন, রামাকীর্তি। তো আমার কাছে তো এটা একটা বিশাল জগৎ। তুমি যদি বলো যে জানা, এর আগে আমি গোলপার্ক রামকৃষ্ণ মিশনে যখন অ্যাপ্রিসিয়েশন অফ ইন্ডিয়ান আর্ট, ইন্ডোলজি নিয়ে কাজ করছি, তখন সেখানে পড়েছি যে বিদেশে আমাদের রামায়ণের প্রভাব আছে এবং বেশ কিছু দেশের রামায়ণ আছে, এইটুকুই জানতাম। এর বেশি কিন্তু, তাও সেটা বোধহয় রামকৃষ্ণ মিশনের নির্ধারিত বই বলেই সেখানে হয়তো লেখা ছিল যে এখানে আছে। কিন্তু চোখের সামনে যদি তুমি দেখো যে র্যাকের পর র্যাক বই, সেখানে শুধু ভিন্ন দেশের রামায়ণ নিয়ে, আচ্ছা আমরা কোনো দিন জানতে পারলাম না। তারপর আমি ন্যাশনাল মিউজিয়াম, প্রথম ভারতীয় মহিলা যিনি ন্যাশনাল মিউজিয়াম ব্যাংককের, আমি গাইড হিসাবে পরীক্ষা দিলাম, পড়াশোনা করে পরীক্ষা দিলাম, এবং আমি ওখানে দীর্ঘ 10 বছর ধরে, এটা আমার ভলেন্টিয়ারি সার্ভিস, ঠিক আছে। তো কিন্তু যখন ওখানে গেলাম তখন দেখলাম আমাদের এশিয়া রুম বলে একটা রুম আছে, সেখানে ভারতবর্ষের একটি বিশাল ম্যাপ আছে এবং সেইখান থেকে দেয়া যে ভারতের প্রভাব কিভাবে এই দেশগুলোতে এসেছে। তো ভারতের প্রভাব তাহলে গেল কি করে? একটা হচ্ছে ব্যবসার মাধ্যমে, দ্বিতীয় হচ্ছে রাজপরিবারগুলোর বৈবাহিক সম্পর্ক। আমাদের যেমন পুরীতে গল্প আছে যে উড়িষ্যার রাজা অন্ধ্রের কন্যাকে বিবাহ করেছিল, তার যৌতুক স্বরূপ কাঞ্চি গণেশ এসে পৌঁছেছিল, পুরীর মন্দিরে এখনও যে রয়েছে। তেমনি আমাদের দেশের কন্যারাও তো ওইসব দেশের রাজপরিবারে বিবাহ হয়েছে, ওইসব দেশের থেকে এসছে। বলা হয় কোরিয়ার, সাউথ কোরিয়াতে একজন রানী ছিলেন যিনি অযোধ্যার কন্যা ছিলেন। আচ্ছা। তার বিবাহ হয়েছিল। প্রতি বছর নাকি 60,000 কোরিয়ান আসে অযোধ্যা দর্শনে, কারণ তারা মনে করেন তারা হচ্ছে ওই রানীর বংশধর, এবং তাহলে তারা ভারতের বংশে রামের বংশধর। তো এই সব ঘটনা না, তারপর তো ধরো মিউজিয়ামের সাথে যুক্ত হওয়া, বিভিন্ন লাইব্রেরিতে কাজ করা, তখন দেশ দেখা শুরু হলো। এবং এতে তুমি যে বলছিলে বাধা বলতে ধরো এটা তো একটা বিরাট আর্থিক খরচ, এতগুলো দেশকে গিয়ে গিয়ে জানা, কারণ আমি তো ফিল্ড ওয়ার্ক করছি। সেক্ষেত্রে আমার স্বামীর সম্পূর্ণ সহায়তা, ওর সহায়তা ছাড়া আমি এগুলো একটুও করতে পারতাম না। এবং যেটা হয়তো স্বামীজির, ঠাকুরের অশেষ প্রেরণা বলতে পারো তুমি এটা, তখন আমার মনে হতো যে স্বামী বিবেকানন্দ যে ভারতের কথা বলে গেলেন, সেই ভারতকে তো আমরা কেউ জানলাম না, অথচ এই সব দেশগুলো তাকে প্রিজার্ভ করে রেখে দিয়েছে। সেই আমার যাত্রা শুরু বলতে পারো। বিভিন্ন স্টাডি ট্রিপে গেছি, বিভিন্ন মানুষের ইন্টারভিউ নিয়েছি, বিভিন্ন পুরনো প্রাসাদ বা ধ্বংসাবশেষ যেগুলো আর্কিওলজিক্যাল সার্ভের আন্ডারে রয়েছে, সেই সমস্ত জায়গায় গেছি। তুমি আমার বইতে অনেক ছবি পাবে, হ্যাঁ, মানে সেখানে গিয়ে তুমি অবাক হয়ে যাবে। ক্যাম্বোডিয়াতে একটি মন্দির আছে, আঙ্করভাট ওদের যে সিয়েম রিপ শহর, সেইখানের মন্দিরের ওই যে, যেমন তুমি দরজায় যে ঢুকছো, ঢোকার ওপরের যে পিলারটা আর কি, মানে লিন্টেল বলে যেটাকে, সেই লিন্টেলে বাল্মীকিকে তাকে উৎসর্গ করা হয়েছে। আচ্ছা। রামায়ণের যে প্রথম শ্লোক, যে যখন তিনি দেখছেন যে ওই ব্যাধ দুটো ক্রৌঞ্চকে বধ করছে, তখন তো শোকে তার মুখ থেকে যে কবিতা আবৃত হয়েছিল সেটাই শ্লোক হয়েছিল। সেই পুরো ঘটনাটা পাথরে খোদাই করা রয়েছে আচ্ছা। ক্যাম্বোডিয়ার মন্দিরে। আচ্ছা, ভিয়েতনাম, আমরা তো ছোটবেলা থেকে ভিয়েতনামের কমিউনিজম, ভিয়েতনামের আমেরিকা বোম্বিং এইসব জানলাম, কিন্তু ভিয়েতনামে যে 1400 বছর ধরে হিন্দু সভ্যতা ছিল এবং সেখানে তাদের নিজস্ব রামায়ণ ছিল, সেখানকার মন্দিরে তাদের রামের কথা রয়েছে, বাল্মীকিকে উৎসর্গ করে মন্দির রয়েছে 600 শতাব্দীর, সেসব কথা তো আমরা জানিনি। তার ফলে আমি চেষ্টা করেছি যতটা সম্ভব ফিল্ড ওয়ার্ক করার, এবং সেটা করতে গিয়ে আরও অনেক তথ্য উঠে এসছে। ইন্দোনেশিয়াতে যোগজাকার্তা থেকে আরও দূরে 60 কিলোমিটার দূরে, সুরাবায়া থেকে পবিত্রা বলে একটা ওদের পাহাড় আছে, নামটা দেখো, পবিত্র বলি তো আমরা, ওরা বলে পবিত্রা, অয়হস্যই তয়রফলা আকার, পবিত্রা। তো আমি ওটা বললাম কি ব্যাপার, বললো না এখানে খুব 9টা
অসপিসিয়াস পাহাড় আছে, তার মধ্যে মাত্র একটাতে আজ অবধি মানুষ উঠতে পেরেছে। তো সেখানকার জল নিয়ে আমরা সব বাড়িতে রেখে দিই। তাহলে তাই নাকি, সেটা কিসের জল? বললো তোমাদের যে যে ম্যাখং আছে, হ্যাঁ ম্যাখং, হ্যাঁ মা গঙ্গা, ও আচ্ছা মেকং নদীকে ওরা ম্যাখং খা বলে। আচ্ছা। হ্যাঁ, আমার যে উৎসব অনুষ্ঠান নিয়ে যে বইটা করেছি সেইটাতে তোমার সঙ্গে যদি পরবর্তীকালে হয় সেটা একটা আরও ইন্টারেস্টিং জিনিস, যে তখন আমাকে বলা হলো যে ওটা তো মা গঙ্গার জলের মতন পবিত্র, আমরা ওখানে যাই, ওখানে ব্রাহ্মণ আছে। এবার আমি খুব অবাক হয়ে গেছিলাম যে সুরাবায়াতে পুরোপুরি ইসলামিক স্টেট, সেখানে ব্রাহ্মণ কোত্থেকে হলো, কে সেই ব্রাহ্মণ? তো আমার গাইড যিনি ছিলেন নামটা হচ্ছে সূর্য ইয়ান, মুসলিম ভদ্রলোক, তার নাম হচ্ছে সূর্য ইয়ান। তো উনি আমাকে বললেন যে ম্যাডাম চলুন, আমার সঙ্গে পরিচয় আছে, ওনার বাড়িতে নিয়ে যাব। প্রথম তো আমরা ওই মন্দিরে উঠলাম, ওই পাহাড়ে উঠলাম। পাহাড়ে উঠে সেখানকার নাম হচ্ছে জলতণ্ড। সেই জল হচ্ছে ওই যে আমাদের যেরকম এই বলে ওই যে স্প্রিং, হট স্প্রিং যেগুলোকে বলে, বশিষ্ঠ হট স্প্রিং বা যেরকম, ওই রকম জল বেরোচ্ছে। আর দলে দলে মানুষ ওই জ্যারিকেন কিনে নিয়ে যাচ্ছে, ওই জলে পা ডোবাচ্ছে, মাথায় জল ছেটাচ্ছে, আর ওই জল নিয়ে বাড়ি যাচ্ছে। আবার বলছে তুমি খেয়ে দেখো, আমাকে বলছে, একজন আমাকে গ্লাসে করে একটু জল দিলেন, বলছে একটু খেয়ে দেখুন, পুরো শরীরের আর কোনো অসুখ থাকবে না। এতটা বিশ্বাস। আর আমরা গিয়ে কি দেখছি? আমরা গিয়ে দেখছি সেটা একটা প্রাচীন রাজপ্রাসাদ এবং মন্দিরের ধ্বংসাবশেষ, এবং সেখানে শিবলিঙ্গ রয়েছে, অজস্র শিবলিঙ্গ রয়েছে, শিব যোনি লিঙ্গের যে যোনি অংশ সেটা রয়েছে, বিষ্ণুর ভাঙা মূর্তি রয়েছে, সেইখানে বসে তারা ধ্যান করছে। তারপর আমি ওই ভদ্রলোককে বলে ওই ব্রাহ্মণের বাড়িতে গেলাম। হ্যালো, আপনি কি হিন্দু? বললেন না, আমি মুসলিম। তাহলে আপনি কি করে মানে ব্রাহ্মণ হলেন? মানে এটাই তো আমি কিছুতেই, আমার ছোটোবেলাকার এত বছরের যে চিন্তা ভাবনা তার সাথে তো আমি মেলাতে পারছি না। কিন্তু উনি যে কথাটা বললেন সেটা তো আমাদের উপনিষদের কথা। উনি আমাকে বললেন যে ম্যাডাম, ভারতবর্ষ তো বলে গেছে ব্রহ্মের যে কাছে সেই ব্রাহ্মণ, ব্রহ্ম অনুভূতির যে কাছে সেই ব্রাহ্মণ। তাহলে আমি কেন ব্রাহ্মণ নই? আমি রোজ রাত 3টের সময় চলে যাই ওই মন্দিরে। সেই মন্দিরে গিয়ে আমি ধ্যান করি, এবং অসম্ভব স্পিরিচুয়াল পাওয়ার ওই মন্দিরের। এবং ওনাকে লোকে একেবারে ওনার কথা মতোই ওই মন্দিরে পুজো পাঠও হচ্ছে ওনার। তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ওনার নামটা আবার কি সুন্দর, ওনার নাম হচ্ছে আদিম ব্রাহ্মীণ। আচ্ছা, আদিম ব্রাহ্মীণ, মোহাম্মদ আদিম ব্রাহ্মীণ। তো ওনাকে আমি বললাম যে আপনি এখানে রামায়ণের কিছু দেখেছেন? বললো ম্যাডাম আমি দেখেছি, কিন্তু আপনাকে তো আমি কারণ ওখানে গাড়ি যায় না, ট্রেক করে উঠতে হয়। এটা তো আপনি দেখছেন একটা পাহাড়, এরকম আরও 8টা পিক আছে, প্রচুর মানে প্রাসাদ আছে, সেখানে রামায়ণ মহাভারত উৎকীর্ণ করা আছে। তাহলে এটা আসলে কি ছিল? তখন জানলাম 9ম শতাব্দীর একজন হিন্দু রাজা ছিলেন, তিনি ওখানে বনবাসে গেছিলেন। মানে আমাদের যে ব্রহ্মচর্য, গ্রাহস্থ, বানপ্রস্থ, তিনি বানপ্রস্থের সময় সেখানে গেছিলেন, এবং সেখানে তিনি বানপ্রস্থের সময় তিনি পূজা পাঠ করবেন, তার রানীরা করবেন, এইসব যে করবেন, তাদের জন্য ওই বিভিন্ন মন্দির তৈরি করেছিলেন। তাহলে বুঝতে পারছো এই প্রভাবটা কতটা গভীরে। তার ফলে এটা না আমার কাছে ডিটেকটিভ গল্পের থেকেও খুব বেশি যেন মনে হয় যেন চ্যালেঞ্জিং, যে খুঁজে বার করাটা। তো এটাই তুমি বলতে পারো যে সেই স্বামীজির কথা জেনে, স্বামীজি যেটা বলতেন, উনি বোধহয় এটা বাণী ও রচনার 5ম খণ্ডে আছে। স্বামীজি বলছেন যে তুমি নিজের প্রাচীন পুরাতনকে আগে খুব ভালো করে জানো, নিজের পাস্টটাকে জানো, জেনে তার থেকে শিক্ষা নাও, নিয়ে আরও উঁচু হয়ে ওঠো, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। তো এইগুলো সব তার চিহ্ন। তো আমি খুব সৌভাগ্যবশত সেই চিহ্ন অনুসরণ করে কিছুটা, খুব সামান্য কাঠবিড়ালির মতো একটু কাজ করেছি। তো তোমাদের মতন মানুষ যদি এটা পড়ে, জানে, বলে, হয়তো কোনো কোনো মানুষের কাছে পৌঁছবে। এটাই হচ্ছে বিষয়, যে আমরা ভারতে থেকে এই বিষয়বস্তুগুলোর ভ্যালু করি না, আর বাইরে কতটা ভ্যালু দিচ্ছে।
একদম। বাইরে এখনো এতগুলো দেশে প্রত্যেক বছর 4 বছর অন্তর থাইল্যান্ডে রামায়ণ ফেস্টিভ্যাল হয়। কতটা রেসপেক্ট দিচ্ছে, আর আমরা এখানে 11টা দেশ আসে রামায়ণ ফেস্টিভ্যালে। আর সেখানে তো জাতি ধর্ম নির্বিশেষে, মানে কেউ যেটা নেই। হলো ভিয়েতনামের ক্ষেত্রে, এর তো তারা তো মানে বলছি তো, তারা তো খ্রিস্টান হয়ে গেছে। খ্রিস্টান হয়ে গেছে। ভিয়েতনাম বলো, ফিলিপাইন্স হ্যাঁ। বলো, ফিলিপাইন্সের 3টে রামায়ণ। আর ইয়েতে তো মুসলিম যারা হ্যাঁ, ইসলাম, মালয়েশিয়া এবং হ্যাঁ, ইন্দোনেশিয়া তাই। ওখানে তাহলে ওই যে তোমাকে আমি প্রথমে বললাম না, যে দেখো লোকে অনেক প্রশ্ন করে যে রামায়ণ সত্যি হলো কিনা, রামের যুগ কী ছিল। আমি ডেট ফেট নিয়ে কাজ করি না, তো আমার সে যোগ্যতা নেই বলার। কিন্তু আমার এই কাজের একটা অন্য জিনিস হয়েছিল। আমার মনে হয়েছিল যে আচ্ছা, এতগুলো দেশ আমার দেশের একটা জিনিসকে মেনে চলছে, আমি যদি সেটাকে সাহিত্য হিসেবেও ধরি, সেই সাহিত্যকে কেন্দ্র করে এতগুলো দেশ নাচছে, গাইছে। রয়্যাল খন বলে একটা অনুষ্ঠান হয়, রামলীলা আর কি, রয়্যাল রামলীলা থাইল্যান্ডে। প্রথম যেদিন টিকিট ওপেন হয় 1 মাসের জন্য পুরো হল ভর্তি হয়ে যায়। আমি 5 বছরে টিকিট পাইনি, 6 বছরের মাত্রা, বা বোধহয় 5 বছরের মাথায় গিয়ে আমি টিকিট পেয়েছিলাম। তুমি বুকই করতে পারবে না, ইনস্ট্যান্ট অনলাইনে সব বুক হয়ে যাচ্ছে। এবং 1 মাসের জায়গায় 2 মাস করে এখন খন হচ্ছে। সেটা হিন্দুরা দেখতে যাচ্ছে, ওরম ব্যাপারটা নয়। হ্যাঁ, মানে এটা যে কি অদ্ভুত একটা জিনিস, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। মালয়েশিয়াতে এখন আছেন, ওনার নামটা আমি ভুলে যাচ্ছি, আমি তোমাকে নামটা পাঠিয়ে দেবো। ওনার এখন প্রায় 78 বছর বয়স। উনি উড়িষ্যা থেকে ওড়িশি ড্যান্স শিখে গেছিলেন, এবং উনি ওড়িশি ড্যান্সের মধ্যে দিয়ে রামায়ণ করেন। সে একটা অসাধারণ জিনিস। তো তিনি এইভাবে করে চলেছেন। মানে এতগুলো দেশে, বলছি তো, এত রকমের তাদের। ধরো তুমি ফিলিপাইন্সে মহারাদিয়া লাবণা হচ্ছে একজন কি বলে তোমার ইন্ডোলজিস্ট। তিনি দেখলেন যে ইফুগাও বলে একটা জায়গা আছে, এই যেখানে কিছুদিন আগে ফিলিপাইন্সে হলো, ভূমিকম্প হলো, ওই মারানো আইল্যান্ড, ওইখানে ওরা ধান কাটে যখন, তখন কোনো একটা গান করে। তো সেই গানটা কি, উনি ইন্ডোলজিস্ট ছিলেন, প্লাস উনি ভাষাবিদ ছিলেন, ভাষাতাত্ত্বিক। উনি 1 বছর ওই গ্রামে গিয়ে থাকলেন। গিয়ে দেখলেন ওটা হচ্ছে রামায়ণ আর মহাভারতকে নিয়ে তৈরি 72,000 শ্লোকের একটা কাহিনী। ওরা ওইটা বলতে বলতে ধানের বীজ ছড়ায়, ধান তোলে, কাটে, ওগুলো করতে করতে। আচ্ছা, তো মানে এর কোনো শেষ নেই আর কি। সত্যি খুব মানে ইন্টারেস্টিং বিষয়। আমি যার জন্য এই পডকাস্টটা করতে বলেছিলাম। না, আমার অনেক ধন্যবাদ তোমাদেরও যে তোমরা আমাকে সুযোগ দিলে বলার জন্য। মানে এগুলো না তুমি দেশ ধরে ধরে করা যায়। হ্যাঁ, এক্স্যাক্টলি। তাও আমরা চেষ্টা করলাম যে একটা 1 ঘন্টার এপিসোডের মধ্যে যতটা কভার করা যায়, হ্যাঁ, মানে সবকিছু কভার করা একটা এপিসোডে সম্ভব। মানে এখন আমার মনে হচ্ছে আরে এটা বললাম না, এটা বললাম না, কিন্তু সবটা তো দর্শক জানাক যদি কমেন্টে আসে, আমরা এর পার্ট 2 আর একটা বার করব, যেখানে আমরা দেশ ধরে 10 মিনিট করে বা 20 মিনিট করে একটা আলোচনা করব। থ্যাংক ইউ, আপনি আবার এলেন এত দূর থেকে। মানে আমি বলতেও পারবো না যে এখানে বিদেশ থেকে আসে। না, আমি চেষ্টা করি যখনই হোক, একদমই যে তোমরা যখন ডাকো, বা আমি ওই জন্য তোমাকে জানালাম যে আমি আসছি, যদি সম্ভব হয়। দেখো, এটা শুধুমাত্র যে রামায়ণের কথা তা নয়। এই কথাগুলো জানলে কোথাও বোধহয় ভারতবাসী হিসেবে গর্ব হবে। আমাদের তো দেশবোধ নেই, আমরা খুব খণ্ডিত, আমরা খুব পার্টিকুলার। আমি বাঙালি, ও গুজরাটি, ও উড়িয়া, মানে আমরা খুব পার্টিকুলার এই জায়গাটা ধরে। যে মুহূর্তে তোমার দেশবোধ আসবে, আমি ভারতীয় বোধ আসবে, তখন তো ইউ শ্যাল বি ভেরি প্রাউড। আমি যতবার দাঁড়াই ওই ম্যাপের সামনে, এই 12 বছর ধরে যতবার আমি মিউজিয়ামে যাই, যখনই আমি ওই ম্যাপটাকে ব্যাখ্যা করি বিদেশিদের কাছে, কি যার কাছেই হোক না কেন, আমার ভীষণ গর্ব হয়, আবার একসাথে দুঃখ হয় যে আমরা কেন এগুলো জানতে পারলাম না, কেন আমাদের নেক্সট জেনারেশন জানলো না। আর একটা কথা আমি তোমার এই পডকাস্টের মধ্যে দিয়ে বলতে চাই,
আজকের দিনে যেমন এটা একটা খুব শক্তিশালী মেশিন, তুমি যা খুশি রেকর্ড করে যেমন দিতে পারছ, কিন্তু আমি বলবো বোধহয় অথেন্টিক দেওয়াটা বেশি প্রয়োজন, কারণ যাতে ঠিক ঠিক মানুষ বুঝতে পারে কি হচ্ছে, এক্স্যাক্টলি। এটাও আবার খুব প্রয়োজন। তা আমি অনুরোধ করব তোমার চ্যানেলের মাধ্যমে শ্রোতাদের, দর্শকদের, যে যদি আপনারা কেউ মনে করেন আরও জানতে চান, কারণ এটা টিপস অফ দ্য আইসবার্গ আমি যা বললাম, তারা আমার বইটি গ্রহণ করতে পারেন, তারা কালেকশন করতে পারেন। বইটা কলেজ স্ট্রিটে বি বুকসে আছে, পত্রভারতীতে আছে, তাছাড়া তো অ্যামাজন এবং এগুলোতে আছে, এবং বাংলা এবং ইংরেজি দুভাষাতেই আছে, হিন্দিরও কাজ চলছে। আচ্ছা, হ্যাঁ, তো আচ্ছা। দেখা যাক সব মিলিয়ে। অনেক ধন্যবাদ সবাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।